ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লাগাতার ওঠা পড়ার মধ্যে দিয়ে যেন এক রোলার কোস্টার রাইড। বিহার বিধানসভার ভোট গণনা এক টান টান থ্রিলারের চেহারা নিয়েছে। এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন নীতিশ কুমার বিজেপির জোট 122টা এবং তেজস্বীর নেতৃত্বে মহাজোট 114টা আসনে এগিয়ে রয়েছে। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার 122। এখনো 20% বেশি ভোট গণনা বাকি আছে, কাজেই এই সাসপেন্স এখনো বেশ কয়েক ঘন্টা চলতে পারে। এই মুহূর্তে বৃহত্তম দল হিসেবে 77টা আসনে এগিয়ে রয়েছে আরজেডি, ঠিক তার পেছনে 72টা আসনে বিজেপি। ম্যাজিক ফিগারের কাছাকাছি থাকা এনডিএ যদি তাদের লিড ধরে রাখে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে এই বাংলার রাজনীতিতে? এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো নন্দীগ্রাম দিবসে শুভেন্দু বনাম তৃণমূল। নাম না করে পরিবহন মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভোটের আগে এলে ভোটের পরেও আসতে হয়। উল্টো দিকে পাল্টা সভায় ফিরহাদ হাকিমও বললেন মির্জাফররা সব জায়গায় থাকে, তবু বিশ্বাস করতে হয়। রাজ্য রাজনীতির এইসব মার প্যাঁচের দিকে আমাদের নজর তো থাকবেই, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো বিহারে কড়া টক্করের ছবিটা, যা এই মুহূর্তে আইপিএল ফাইনাল ম্যাচের থেকেও টান টান উত্তেজনাপূর্ণ। বিশ্বাস করুন, এই দেখুন। বিহারের বিধানসভা নির্বাচনে কড়া টক্কর। লালু পুত্র তেজস্বীর সঙ্গে মোদীর দুর্ধর্ষ লড়াই। জোটের মুখ নীতিশ হলেও আসনে নিরিখে তাদের টপকে এগিয়ে বিজেপি। 15 বছর ধরে সরকার চালানোর পর নীতিশ কুমারের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে তা পূরণের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। করোনা সংকটের জেরে দূরত্ব বিধি মানতে হয়েছে, তার ফলে বিহার ভোটে বুথের সংখ্যা অনেক বেড়েছে। তার ফলে গণনা প্রক্রিয়াও ধীর গতিতে এগোচ্ছে। এখনো চলছে গণনা। যদিও এরই মধ্যে বিহারে ও দিল্লিতে বিজেপি দপ্তরের সামনে বাজি ফাটানো, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। কিন্তু উল্টো দিকে হার মানতে নারাজ লালু পুত্র তেজস্বীর নেতৃত্বাধীন আরজেডিও। তারাও তাল ঠুকে বলে চলেছে সরকার তাদেরই হবে। हमारे तमाम कार्यकर्ताओं, हमारे उम्मीदवारों से आग्रह है आपके माध्यम से, जीत का सर्टिफिकेट लेके ही निकलिए, हाथ में जीत का सर्टिफिकेट। क्योंकि आप सब जान रहे हैं कि इस बार काउंटिंग क्यों स्लो हो रही है, उसके पीछे कारण है। इसलिए रियल टाइम डेटा आपका अटका पड़ा रहता है बहुत देर तक एक ही जगह। पूरी पार्टी कॉन्फिडेंट है। हमारी बात छोड़िए, बिहार कॉन्फिडेंट है। বিহারে ভোটের মুখে এনডিএ থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও নীতিশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দেন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ। এখনো অব্দি যা প্রবণতা, তার থেকে একটা জিনিস স্পষ্ট, জেডিইউ এর ভোট কেটে নীতিশকে বড় ধাক্কা দিতে সক্ষম হয়েছেন তিনি। আর এই সুযোগেই বিজেপি বিহারে বিগ ব্রাদারে পরিণত হয়েছে। উল্টো দিকে সীমাচলে অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মহাজোটকে বড়সড় ধাক্কা দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসির মিম কংগ্রেস এবং আরজেডির ভোট কেটেছে। আর সংখ্যালঘু ভোট ভাগ হওয়ায় বড়সড় সুবিধা হয়েছে বিজেপির। বিহারের ভোট প্রচারে মোদী, অমিত শাহরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের ফল যাই হোক না কেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন। কিন্তু প্রশ্ন হলো, বিজেপি যেখানে জেডিইউ এর থেকে অনেক বেশি আসনে জিতছে, সেখানে তারা কি শেষ পর্যন্ত নীতিশকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে? আর যদি ছাড়েও, তাহলে কি আগামী 5 বছর নীতিশ স্বাচ্ছন্দ্যে সরকার চালাতে পারবেন? তবে এরই মধ্যে একটা জিনিস স্পষ্ট, বাবা জেলে, মা ভোটের প্রচারে নামেননি। এই পরিস্থিতিতে মাত্র 31 বছরের তেজস্বী যাদব যেভাবে বিহারে ঝড় তুললেন, তাতে আগামী দিনে লালুর যোগ্য উত্তরসূরি হিসাবে নিজের জায়গা পাকাপাকি করে ফেললেন তিনি। এবিপি আনন্দ। ভোট গণনা শুরু হয়েছে, 12 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তারপরও বলা যাচ্ছে না এই মুহূর্তে নিশ্চিত করে যে কি ফলাফল। প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, ভেবেছিলাম আপনাকে অভিনন্দন দিয়ে শুরু করব, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, এই মুহূর্তে 122 114, এই ছবিটা কিন্তু মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। এই অনুষ্ঠান শুরু করার 5 মিনিটের মধ্যে, ঠিক 5 মিনিট সময়ের মধ্যে 3 বার আমাদের বদল করতে হচ্ছে ফিগার। তো আমি জানি না এই মুহূর্তে আপনারা নিঃসন্দেহে আশাবাদী নাকি? না, একদমই আশাবাদী। এবং যে কথাটা আমি বলবো সুমনদা আজকে, যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যে নির্বাচন দেখে অভ্যস্ত, আজকে বিহারে 15 বছরে আমাদের সরকার কিন্তু এটা দেখিয়ে দিল যে 15 বছর সরকারে থাকার পরেও কোন রকম সন্ত্রাস, কোন রকম বুথ দখল, কোন রকম হত্যা ছাড়াও নির্বাচন করা যায়। যে কথাটা আমরা পশ্চিমবঙ্গ মানুষকে বলতে চাই, যে দেখুন দীর্ঘ 34 বছর সিপিএম এর রাজত্ব আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র দেখেছেন, গত 10 বছরে তৃণমূলেরও দেখছেন। বিজেপিকে একবার সুযোগ দিন আপনারা।
এই কথাটা যখন বলি তখন অনেকেই বিশ্লেষণ করেন পশ্চিমবঙ্গ কি পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গে কি পরিবর্তন সম্ভব। কিন্তু আমরা বিহারকে দেখিয়ে দিয়েছি, লালুর জঙ্গল রাজত্ব থেকে 15 বছরে আজকে বিহারকে আমরা যে জায়গায় নিয়ে এসছি আইন শৃঙ্খলার দিক দিয়ে, একটা সময় সারা ভারতবর্ষের মানুষ মুঙ্গের বলতো, আজকে সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বলে। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা আশ্বস্ত করতে চাই যে আপনি বলতে চাইছেন এখন সরাসরি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে, কিন্তু জঙ্গলরাজ থেকে মুক্তির স্বাচ্ছন্দ্য যদি সব মানুষ বুঝতে পেতেন তাহলে বোধহয় কাঁটে কাটাক্কার হতো না। সমীর চক্রবর্তী, সরাসরি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে, যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস আছে, বিহারে উত্তেজনা আছে, টান টান লড়াই আছে, কিন্তু সন্ত্রাস নেই, বুথ দখলের অভিযোগ নেই। সমীর চক্রবর্তী। সুমনবাবু, আমি সর্বপ্রথমেই বলি, আমি তেজস্বী যাদবকে কুর্নিশ জানাচ্ছি। মাত্র 31 বছর বয়স, বাবা জেলে, লালু প্রসাদ যাদব ভোট প্রচারে অংশ নেয়নি। কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার পর্যন্ত। আর প্রণয়বাবুরা কোন নির্লজ্জভাবে বলছেন এই কথাটা, যে গত 15 বছরে আপনাদের সরকার, গতবার তো আপনাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল বিহারে, আপনারা তো নীতিশ কুমারকে 1 বছরের মধ্যে ভাঙিয়ে নিয়েছিলেন। আপনারা এই করতে গিয়ে ভারতবর্ষের গণতন্ত্র শেষ করেছেন। এই জন্যে এই বিহার নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে একটা স্পষ্ট বার্তা আসছে। কিছুদিন আগে আপনাদের নেতা অমিত শাহ এসেছিলেন, তিনি বলে গেছেন পশ্চিমবাংলায় 32% আসন নাকি আপনারা পাবেন। আজকে দেখলাম কৈলাস বিজয়বর্গীয় বলছেন 200-র উপরে আসন পাবেন, দিলীপ ঘোষ বলছেন নিশ্চিত হয়ে গেল। কিন্তু বিহার নির্বাচনের ফলাফল কিন্তু অন্য কথা বলছে। এই বিহারে 1.5 বছর আগে যখন লোকসভার নির্বাচন হয়েছিল, 40টা আসনের মধ্যে 39টা আসনে আপনারা জিতেছিলেন, আপনাদের জোট, আর একটা আসনে কংগ্রেস জিতেছিল। আর এই যে 243টা বিধানসভার আসন না, তার মধ্যে আপনারা জিতেছিলেন কটায় জানেন? 225টায়। 1.5 বছরের মধ্যে সংখ্যাটা নেমে আসছে 120-তে। আমি একটু দিল্লির খবরটা বলবো, একেবারে মানে ইন্ডেক্স অফ সাকসেসে এলেন। স্ট্রাইক রেট কিন্তু এবারে সমীরদাকেও মানতে হবে বিজেপি যথেষ্ট ভালো, এবং সেখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে। প্রণয়দা, আমি বলছি যে আপনারা বিজেপি 73টা, এই মুহূর্তে আমার সামনে যে স্ক্রিন তাতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 72 হলো, 72টা আসন পেয়ে দ্বিতীয়, আরজেডি পিছনে 76টা, এবং আপনারা সেখানে 72টা এই মুহূর্তে। কিন্তু যিনি আপনাদের মুখ্যমন্ত্রী হতে চলেছেন যদি আপনাদের জোট ক্ষমতায় আসে, নীতিশ কুমার, সেখানে তিনি এই মুহূর্তে 43টা। আমি বলছি যে এই ইন্ডেক্স অফ সাকসেস, অর্থাৎ দ্বিগুণের, প্রায় দ্বিগুণ কাছাকাছি, দ্বিগুণের সংখ্যক আসন শুধু নয়, স্ট্রাইক রেট দ্বিগুণের থেকেও বেশি, এইভাবে আপনারা সরকার চলতে পারবে? মানে আমি বলছি পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। এক্ষুনি সমীরদা বলবেন যে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার, অজয় মুখার্জির সরকার কিন্তু ভেঙে গেছিল, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে ঠিক এই পরিস্থিতি ছিল, বৃহত্তম দল ছিল সিপিএম, উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু, কিন্তু কম সংখ্যক আসন নিয়ে মুখ্যমন্ত্রী আসন ছাড়া হয়েছিল অজয় মুখোপাধ্যায়। 110টা আসন পরে আজকে আপনি 72 পেয়েছেন। নীতিশ কুমার স্বস্তিতে মুখ্যমন্ত্রিত্ব করতে পারবেন? পরিষ্কার প্রশ্ন। দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে জোট রাজনীতির রূপকার যদি কাউকে বলা হয়, তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। আজকে অটলজি দেখিয়েছেন যে এত বেশি দলকে নিয়ে কিভাবে সরকার চালাতে হয়। আর মনে রাখতে হবে নীতিশ কুমার আমাদের সেই পুরনো দিনের অটলজির সময়কার যে সেই জোটের পার্টনার। অতএব আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস নই যে 2011-কে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসবো, আর যেই তৃণমূল কংগ্রেস বেশি সিট পেয়ে গেল 1 বছরের মধ্যে জোট ভেঙে দেবো। বিজেপির চরিত্র এটা নয়। বিজেপি তার জোট সঙ্গীদেরকে নিয়ে সরকার করেছে যখন তাদের সংখ্যা, আজকেও 303 জন এমপি আমাদের আছে, কিন্তু তাও কেন্দ্রে আমরা এনডিএ কে সম্মান করে সমস্ত জোটকে নিয়ে সরকার চালাচ্ছি। তাই জন্য নিশ্চিত থাকুন, বিহারেও যে রেজাল্ট আসছে, এনডিএ সরকার হবে এবং খুব ভালোভাবে আগামী 5 বছর সরকার চলবে। বাকিটা অন্য তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস যারা ভাবছেন সরকার চলবে কি চলবে না, আগে আপনারা নিজেদের দল নিয়ে ভাবুন, পশ্চিমবঙ্গ নিয়ে ভাবুন, বিহার নিয়ে ভাবতে হবে। বেশ, আমি রিজু ঘোষালের কাছে আসবো। রিজু, ইন্ডেক্স অফ সাকসেস বলছিলাম, এই তো কংগ্রেসের মারাত্মক
70টা আসনে লড়ে 20টা তো এই মুহূর্তে কংগ্রেস পেয়েছে। যদিও আবার বলছি যে এগিয়ে আছে বলাটাই ভালো, তার কারণ গণনা চলছে, এখনো 20% ভোট গণনা হয়নি। কিন্তু আমি বলছি যে একে তো গোবলয়ে কংগ্রেসকে দূরবীন দিয়ে খোঁজার অবস্থা, উত্তরপ্রদেশ চলে গেছে, মধ্যপ্রদেশ চলে গেছে, উপনির্বাচনে দেখতে পাচ্ছি 9টা সিট, 19টাতে বিজেপি জয়ী হয়েছে, কংগ্রেস 9টাতে। হাতরাসে বারবার আমরা দেখেছি দলিতদের ইস্যুকে এই ভোটে নিয়ে আসা হয়েছে, কিন্তু ভোটারদের এমন কি যেখানে দলিত সম্প্রদায়ের মানুষ বেশি তাদেরকেও কনভিন্স করা যায়নি। এই যে 28টা উপনির্বাচন হলো মধ্যপ্রদেশে, তার ভেতর 28টাই কংগ্রেসের সিট, সেখান থেকে 19টা বিজেপি ছিনিয়ে নিল। রিজু, প্রথম কথা, যে ইন্ডেক্স অফ সাকসেসের কথা তুমি বলছো সুমন, তুমি তোমার তালিকাতে দেখো গতবারে কংগ্রেস 40টা সিটে লড়ে 27টা আসন জিতেছিল, এবারে 77টা 70টা আসন লড়ছে, তার মধ্যে 20টাতে এগিয়ে যেমন রয়েছে, 16টায় রিজু 43টায় লড়েছিল, 43টায় লড়েছিল, ঠিক আছে, 43টায় লড়ে 27টায় জিতেছিল। এবারে আজকে সমীরদা আমাকে বলতে দিন প্লিজ, কংগ্রেস জিজ্ঞেস করেছে তো আমাকে বলতে দিন দয়া করে, আপনি কংগ্রেসের ব্যাটন ধরবেন না, আমি করে দিচ্ছি। বলো 43, এই যে তুমি যে ফিগারটা দেখাচ্ছ 20, তথ্যটা না আমার হয়তো সংখ্যা তত্ত্বের কিছু এদিক ওদিক হতে পারে, সেটা সুমন আছে, কারেকশন করে দেবে দরকার হলে। আজকে যে কটা আসনে কংগ্রেস আসনে রিজু 59টা আসনে উপনির্বাচন, এখনো পর্যন্ত 40টাতে বিজেপি এগিয়ে, আসনে কংগ্রেস পিছিয়ে রয়েছে, যে 16টা আসনে তার যে কটা আসনে পিছিয়ে রয়েছে তার মধ্যে 16টা আসনে ব্যবধান কিন্তু 500 থেকে 1000-এর মধ্যে, এবং এখনো 1.5 কোটি মতো কাউন্টিং বাকি রয়েছে। সেই সময় সেই ফিগারগুলো যে কোনো মুহূর্তে সুইচ ওভার করতে পারে। আজকে এইখানে দাঁড়িয়ে আজকে তুমি নিজে কনভিকশনের সঙ্গে বলতে পারছো না যে কি হতে চলেছে আগামী 2-2.5 ঘন্টা 3 ঘন্টার পরে গণনার পরে কি হতে চলেছে। না, সেটা গণৎকার ছাড়া কেউ বলতে পারে না। এই তুমি এই বলতে পারবে না। এবার মধ্যপ্রদেশের ম্যাজিক ফিগার ক্রস করে গেল এগিয়ে থাকার নিরিখে। এনডিএ মানে নীতিশ কুমারের জোট 124 এবং ইউপিএ মানে তেজস্বী 112। প্রশ্নটা আমায় করলে? হ্যাঁ, আমি বললাম যে এই তুমি ঠিক যখন বলছিলে, আমি বললাম গণৎকার ছাড়া কেউ বলতে পারে না। যখন তুমি ফিগার উচ্চারণ করলে তখন নীতিশ কুমার 124 তার জোট এবং তেজস্বীর জোট 112। যখন স্টুডিওতে ঢুকছিলাম তখন 120 আর 115 এই সুইচ ওভারটা হবে। এবার তুমি মধ্যপ্রদেশের প্রসঙ্গটা যখন তুলছিলে, তুমি বলছিলে গোবলয়ে নাকি কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস 2019-এর 18-র বিধানসভা নির্বাচনে এই গোবলয়ের যে 3টে প্রধান রাজ্য, উত্তরপ্রদেশ বাদ দিলে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়, 3টেতেই জয়লাভ করেছিল। ব্যাকডোর পলিসি দিয়ে বিজেপি ক্ষমতা ছিনিয়ে নিয়ে চলে গেছে, যে 29টি আসনে 28টি বিধায়ককে উনি ভাঙিয়ে নিয়ে চলে গেছেন। তার মধ্যে আজকে তো নির্বাচন, আমাকে বলতে দাও প্রণয় দা, আমি কিন্তু ডিস্টার্ব করিনি। যে 28টা আসনে নির্বাচন হচ্ছে, এখানে ভারতবর্ষের রাজনীতি কিন্তু দুভাবে পরিচালিত হয়, একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, একটা হচ্ছে দলনির্ভর। যে 28 জন বিধায়ক বেরিয়ে গেছে, সেই 28 জনই মাধবরাও সিন্ধিয়ার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ফলোয়ার, এবং তাদের নিজস্ব যে পার্সোনাল ক্যারিজমা, সেই পার্সোনাল ক্যারিজমাটা সাংঘাতিকভাবে 19টা আসনে দেখা গেছে যে 9টা আসনে পার্সোনাল ক্যারিজমার ক্যান্ডিডেট কমজোরি। সেই 9টা আসনে দেখো কংগ্রেস মানে কংগ্রেস হ্যাজ রিটেইনড দোজ 9 সিটস, কিন্তু 19টা আসনে যারা বেরিয়ে গেছে তাদেরকে যদি তুমি গ্রাউন্ড লেভেলে তাদের সম্বন্ধে খবর নাও, তাদের কিন্তু একটা পার্সোনাল ক্যারিশমার কথা বললে তাই যদি বলো, তাহলে যে 28টা সিটের মধ্যে 19টা সিটে নিজের ক্যান্ডিডেটদের পার্সোনাল ক্যারিশমাতে বের করে দেন, তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান কেন? তাহলে তো এটাই তার কারণ, এইটাই প্রশ্ন উঠবে, সেখানে কংগ্রেসের কোনো কৃতিত্ব নেই, ওই ব্যক্তির কৃতিত্ব। পার্সোনাল ক্যারিশমাতে যায় তার কারণ হচ্ছে অসম্ভব লোভ, এবং সেই লোভের কাছে নতি স্বীকার করেছে, সেই জন্য পালিয়ে গেছে। এখানে পশ্চিমবঙ্গে তো বহু আসন আছে। এক্ষুনি প্রণয় দ্বারা বলবেন যে তাহলে রাহুল গান্ধী পার্সোনাল ক্যারিশমায় রায়বেরেলিতে জিততে পারেন না কেন? না, রাহুল গান্ধী পার্সোনাল ক্যারিশমাতে রায়বেরেলিতে রাহুল গান্ধী লড়েনি, আমেথিতে লড়েছে। আমেথিতে রাহুল গান্ধী হেরেছে, যেমন এটাও ঠিক। রাহুল গান্ধী পার্সোনাল ক্যারিশমায় 4.5 লক্ষ ভোটে ওয়ানাডে জিতেওছে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতি দুভাবে দুটো সেন্ট্রিক হয়। একটা হচ্ছে একটা লার্জার দ্যান লাইফ ফিগার, সেই লার্জার
দেন লাইফ ফিগার একা ভোটটাকে ক্যারি করে, যেটা জ্যোতিরাদিত্যর একটা ক্যারিজমা ওই পোর্শনটায় ওই চত্বরটায় আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, যে কারণে ওই ইম্প্যাক্টটা তৈরি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যদি মুর্শিদাবাদ জেলায় দেখো, তাহলে লার্জার দেন লাইফ ইমেজ অধীর চৌধুরীর বলে 269টা বুথ লুট করার পরেও অধীর চৌধুরী 1 লক্ষ ভোটে জিততে পারে। এই লার্জার দেন লাইফ ইমেজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছিল 2011, সেই লার্জার দেন লাইফ ইমেজই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে দাঁড়ি টেনে সরাসরি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, বিহার ভোটে বামেদের সুমনবাবু একটু নিঃসন্দেহে ভালো হয়েছে, মানে বলার মতো ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত যা ফিগার আমার সামনে আছে তাতে মোট 29টা আসনে বামেরা রয়েছেন, 18টাতে এগিয়ে। এই মুহূর্তের প্রতিনিধি নেই, কিন্তু সিপিআইএম এর লিবারেশন 19টায় লড়ে 12টাতে এগিয়ে। স্ট্রাইক রেটের এই যে স্ট্রাইক রেট বামেদের বলছি, যদি ছিটে ফোঁটাও রিজুদের দল থাকতো তাহলে নিঃসন্দেহে তেজস্বীর হাসি এতক্ষণে চওড়া হয়ে যেত। 20টা আসন বামেদের যদি তেজস্বী দিতে পারতেন তাহলে বোধহয়, এবং স্ট্রাইক রেট এই থাকতো, কংগ্রেসের 20টা আসন বামেদের দিকে যেত, তাহলে এতক্ষণে ওই যে হিন্দিতে একটা কথা আছে না, কাঁটে কাটাক্কা, সেটা বোধহয় দেখতে হতো না। মানবেন না? দেখুন, রাজনীতি তো একটা রসায়ন, ফলে কি হলে কি হতো এই আলোচনাটা এই মুহূর্তে হয়তো না করাই শ্রেয়। একটা জিনিস তো ঠিকই, যে যদি বলেন যে বিহারের মানুষ এর আগে যে ভোটটায় ভোট দিলেন সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে আউট অফ 40 সিটস 39খানা এনডিএ ঝুলিতে গেছিল 53% ভোট। এইবার আমি আপনাকে এই কারণের জন্য বলছি, তাহলে আমি এখনো পর্যন্ত কে সরকার গঠন করবে নির্ণায়ক জায়গায় আমরা কেউ পৌঁছাতে পারিনি, কিন্তু যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে এনডিএ বলে যে বিষয়টা ছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি, এটা একটা অপ্রতিরোধ্য শক্তি, এরকম একটা মিথ যেটা প্রচার করার চেষ্টা করা হচ্ছিল, সেই মিথটা ভাঙলো। এবং এই মিথটা ভাঙছে এমন একটা সময়, পোস্ট কোভিড সিচুয়েশনে যদি বলেন, এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম আপনি বিধানসভা নির্বাচন। এবং আপনাকে খেয়াল করতে হবে যে আসলে গত লোকসভা নির্বাচনের পর থেকে যদি একটা বছর, আমি কাউন্টার আর্গুমেন্ট দেবো, পার্থদা, ভাঙলো কোথায়? আমি বলছি যে কালকে অবধি, এই রেজাল্ট বেরোনোর আগে অবধি আপনি বলতে পারেন যে নরেন্দ্র মোদীর নাম সেইভাবে বিধানসভা নির্বাচনে কাজ করছিল না ইদানিং কালে। এখানে তো আপনার সামনে দেখুন যে ফিগারগুলো আছে, তাতে 110টায় লড়ে 74টায় এগিয়ে আছে বিজেপি, এবং নরেন্দ্র মোদীর মুখ দিয়ে প্রচার হয়েছে। হ্যাঁ সুমন, একদমই ঠিক। যে ফিগার আপনি দেখছেন, আমিও দেখছি, মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার দলই পিছিয়ে আছে। হ্যাঁ, তাহলে এবার যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার হয়ে গিয়েও হেলিকপ্টার আর প্লেনে করে হচ্ছে নরেন্দ্র মোদী সাহেব যতগুলো জনসভা করেছিলেন, কখানা জায়গায় জিতেছেন, এই স্ট্যাটিস্টিক্সটা আপনি এই সবার শেষের দিকে দেখুন। এবার আমি আপনাকে বলছি যে উনি এনডিএর হয়ে প্রচার করলেন, উনি বিজেপির হয়ে প্রচার করেননি মাননীয় প্রধানমন্ত্রী। ফলে সেখানে দাঁড়িয়ে এনডিএর এই পিছুহাটা বিধানসভা সদস্য সংখ্যার নিরিখে গত লোকসভার তুলনায় যদি ধরেন, ভোটের নিরিখে সিঙ্গল লার্জেস্ট পার্টি এই মুহূর্তে যা, সেটা হচ্ছে যে আরজেডি এগিয়ে। আমি বলছি যে কটা প্যারামিটার আছে, আপনি যদি বাঁচতে চান, বিজেপি 19-এর তুলনায় এগিয়ে গেছে, একটা প্যারামিটার দিয়ে প্রমাণ করা যাবে না, বরং পিছিয়ে আছে, এটাই প্রমাণিত হয়। সরকার বলুক চাই না, বছরের সরকারটাকে মাথায় রাখুন। দাঁড়ান, শুনে নিন। হ্যাঁ, আমি বললাম, বছর বলার সময় বলবেন, এবার এটাকে মাথায় রাখুন। কথার মাঝখানে ডিসকাস করবেন না, তাহলে বোঝা যায় আপনারা একটাই থাকবে যে পিছনোটা হিসেব করছেন কি করে, 19-এর তুলনায় আপনি পিছনোটা হিসেব করছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে 110টা সিটে লড়েছে বিজেপি। এবার আমি আপনাকে সুমনবাবু বলছি যে আরেকটা জায়গায় হচ্ছে পিছু হটেছে বিজেপি না, তাতে যদি 110টায় লড়ে যদি 74টা এগিয়ে থাকেন, তাহলে তো আবার বলছি ইন্ডেক্স অফ সাকসেস হিউজ, স্ট্রাইক রেট হিউজ। আপনি হঠাৎ করে আপনি হচ্ছে যে দুধ এবং জলের মধ্যে থেকে, ওটা তো একসাথে আছে, সেটাতে কতটা দুধ কতটা জল ইলেকশনের পরে কেন হিসাবে যাব, আপনাকে এনডিএ হিসাবে হিসাবটা করতে হবে। ফলে এই এনডিএর ছত্রছায়ায় বিজেপি এবং বিজেপির সহযোগী শক্তি হিসেবে যারাই লড়বেন, তাদের পরিণতি এটা হতে চলেছে ভারতবর্ষে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং গোলপোস্ট পাল্টানোর যে গল্পটা ছিল, যে এজেন্ডাগুলো ইলেকশন ইস্যু করেছেন, সেই এজেন্ডাগুলো, সুমন আমি এটা বলেই শেষ করব, যে এজেন্ডাগুলোকে বিজেপি এবং তার সহযোগী শক্তিরা ইস্যু করতে চেয়েছিলেন, বাম, আরজেডি এবং কংগ্রেস, এই যে জোট, এই জোটটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলেই আপনার শব্দ কাঁটে কাটাক্কার, এবং তারা যে ইস্যুগুলো মানুষের কাছে আনতে চেয়েছে
হয়েছে যে বেকারি, দুর্নীতি, খিদে, পরিযায়ী শ্রমিক, এটা আসলে ইস্যু হয়েছে। তা নাহলে পরে এই কাটে কাট করে আপনি দেখতে পেতেন না। আমি বলছি এটাই বিহার ইলেকশনের থেকে যদি বলেন সবচেয়ে বড় শিক্ষা, যে বিজেপি বিরোধী মানুষ যদি জোট গড়তে পারে তাহলে বিজেপির জোট অপ্রতিরোধ্য নয়। পশ্চিমবঙ্গে কি আপনারা জোট বাঁধছেন? সেই জোট তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম কি জোট বাঁধছে? পশ্চিমবঙ্গের মানুষকে সেটা পরিষ্কারভাবে বলুন। সহযোগী তো তৃণমূল। এর মধ্যে আমি দ্রুত আপনাদের সামনে পরের যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে যে পার্থবাবু এতক্ষণ ধরে যা বললেন তার কাউন্টার আর্গুমেন্ট। আমি প্রতিবেদনটা রাখবো, তারপরে এই নিয়ে বিতর্কে আসবো। চমৎকার, আপনাকে ধন্যবাদ পার্থদা, এটা চমৎকার বিতর্কের বিষয় তুলে ধরার জন্য। দেখুন, তেজস্বী তেজ বনাম মোদির জোশ, বিহারে কড়া টক্কর চলছে, এখনো চলছে ভোট গণনা। এবারের বিহারের ভোটে জেডিইউ যতটা পিছিয়ে পড়েছে ততটাই এগিয়েছে বিজেপি। 2015 নির্বাচনে 157টি আসনে লড়াই করে 57টিতে জিতেছিল বিজেপি। এবার আগের বারের চেয়ে বেশি আসনে জিতে জোটসঙ্গী নীতিশ কুমারের দলকে চটকে গেল তারা। 2015তে বিহার ভোটে বৃহত্তম দল ছিল লালুর আরজেডি। এবারও তেজস্বীর নেতৃত্বে তারা সেই স্থান ধরে রেখেছে। ये आम जनमानस का प्रधानमंत्री मोदी जी के कार्यों के प्रति, उनके कार्यक्रमों के प्रति एक जन विश्वास का प्रतीक भी बनकर के उभरा है। मैं एक बार फिर से इसके लिए प्रधानमंत्री मोदी जी का हृदय से अभिनंदन करता हूं। এখনো অব্দি যা ফলাফল তাতে পাটলিপুত্রের তক দখলের লড়াইয়ে এনডিএর মুখ নীতিশ হলেও ম্যান অব দ্য ম্যাচ কিন্তু সেই নরেন্দ্র মোদী। পর্যবেক্ষকরা বলছেন পরপর দুটি লোকসভা নির্বাচনে মোদীর ঝড় উঠলেও 2018 পর্যন্ত 8টি বিধানসভা নির্বাচন এবং 218টি উপনির্বাচনে হেরেছে বিজেপি। মোদী অমিত শাহের কাছে 2018তে মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে পরাজয় ছিল বড় ধাক্কা, যার জেরে বারবার প্রশ্ন উঠছিল তাহলে কি রাজ্যের ভোটে মোদী হবার কাজ করছে না? বিহারে কিন্তু এখনো অব্দি নীতিশের মান বাঁচাচ্ছেন সেই মোদী। একসময় যার নামের বিরোধিতা করে এনডিএ ছেড়েছিলেন নীতিশ। ঘোড়া কিনা বেচার জেরে কর্ণাটক, মধ্যপ্রদেশে আবারও ক্ষমতায় ফিরেছে বিজেপি। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে 22 জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সব মিলিয়ে 28টি বিধানসভা উপনির্বাচনের প্রেস্টিজ ফাইটে 19টি আসনে জিতল বিজেপি। মাত্র 9টি আসন ধরে রাখতে সক্ষম হল কংগ্রেস। অর্থাৎ জ্যোতিরাদিত্য কংগ্রেসকে বুঝিয়ে দিলেন গোয়ালিয়রে এখনো শেষ কথা সিন্ধিয়ারাই। আর শুধু মধ্যপ্রদেশ নয়, গুজরাটেও দলত্যাগী কংগ্রেস বিধায়করা পদ্মফুলে লড়ে জয়ী হলেন। গুজরাটে দলবদলকারী 5 কংগ্রেস বিধায়কই বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন। মণিপুরেও 5 জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়ে যোগ দেন বিজেপিতে। 5টি আসনের মধ্যে 4টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ আয়রাম গয়রামদের হাজারো সমালোচনা করা হলেও ভোটাররা কিন্তু কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ হয়ে গুজরাট কিংবা মণিপুর বারবার ভরসা রাখেন তাদের উপরে। এবিপি আনন্দ। এই মুহূর্তে আপনাদের জানাতে চাইবো যে এই মুহূর্তে স্ক্রিনে যে ফিগারগুলো আপনারা দেখছেন, এনডিএ 126 এবং ইউপিএ 110, এই ফিগার কিন্তু 3,40,00,000 ভোট যা এখনো পর্যন্ত গণনা হয়েছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত 70 লক্ষ, আবার বলছি 70 লক্ষ ভোট গণনা বাকি আছে। অর্থাৎ কিছুক্ষণ অবধি এই টান উত্তেজনা চলবে। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, 2 দিন আগে অবধি বলেছি যে গুজরাট আর উত্তরপ্রদেশ বাদ দিলে সাম্প্রতিককালে যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছে সেখানে নরেন্দ্র মোদীর ম্যাজিক কি ফিকে হতে শুরু করেছে। 18টা রাজ্যের মধ্যে 16টা নির্বাচনে বিজেপি সরাসরি প্রত্যক্ষভাবে মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারেনি, পরোক্ষ উপায় অবলম্বন করতে হয়েছে। কিন্তু নিঃসন্দেহে আজকের নীতিশ কুমারের তুলনায় তো বটেই, সামগ্রিকভাবে 2টো টার্ম ক্ষমতায় থাকার পর 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর মাথায় রাখলে নিঃসন্দেহে আজকে বিজেপির রেজাল্ট ভালো, মানবেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যে জায়গাটা নজর রাখার ব্যাপার সেটা হচ্ছে কোন দুটো দল সবচেয়ে ভালো সাকসেস রেট দেখাতে পেরেছে। একটা হচ্ছে বিজেপি আর অন্যটা খুব স্বাভাবিক। আমি যেটা বলতে চাই যে একেবারে পার্টিকে তুলে আনা রেজাল্ট হয়েছে, যেখানে দুটো ডিসিপ্লিন দল একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে তাদের সাকসেস রেটটা খুব ভালোভাবে দেখাতে পারে। এবার দেখুন, ভোটের আগে যে পরিস্থিতি ছিল সেখানে একটা জিনিস জানাই ছিল যে নীতিশ কুমার অবশ্যই বিজেপির থেকে কম আসন পাবেন। এখানেও একেবারে অঙ্ক পরিষ্কার, একটা জোট হয়েছে আর তার সঙ্গে আপনি যদি এক্ষুনি দেখেন 5% মতন ভোট পেয়েছেন চিরাগ পাসওয়ান। অর্থাৎ এই 5% ভোট সবসময় বিজেপির পক্ষে গেছে সেই আসনগুলোতে এবং সেইগুলো জেডিইউ এর পক্ষে যায়নি এবং সেই কারণে এই আসনের পার্থক্য।
এবার যে জায়গাটা সবাই এড়িয়ে যাচ্ছিল, কেন প্রশ্ন তো উঠবে যে হঠাৎ সমীক্ষার শেষের দিকে উৎফেরত সমীক্ষায় কি করে বলা হলো যে তেজস্বী যাদব জিতে যাবেন? তার কারণ হচ্ছে এই যে ভোটের যে গ্রেডিয়েন্টটা সেটা তেজস্বী যাদবের দিকে বাড়ছিল। এবার যখন বাড়ছিল সেই সময় সমীক্ষায় তো আর এটা নেওয়া হয় না, কম সময়ে করতে হয়। গ্রেডিয়েন্টটার যে জায়গাটা, সেই গ্রেডিয়েন্টটার জায়গায় যে ইনার্শিয়াটাকে জায়গা মতো থামানো যায়নি, এটা একটা কারণ। যে কারণে মনে হয়েছে ওনারা জিতে যাবেন, হয়তো এখনো জিতে যেতে পারেন, তার সম্ভাবনা খুব কম। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা যে ফ্রন্ট ছিল, যে ফ্রন্টে বিএসপি ছিল, যে ফ্রন্টে মিম ছিল, তাদের কথাটা ভালোভাবে ধরা হয়নি একদম। এবং এখানে উত্তরপ্রদেশে একটা আসনকে মায়াবতীকে ছেড়ে দিয়েছে এবং রাজনীতি তো কৌশলের বিষয়, এবং সেখানে বিজেপি দলটিতে যেভাবে ভাবনা চিন্তা করা, আমি সৌম্যদা ওয়াইসির স্পয়লার হিসেবে কতটা কাজ করেছে সেটা আসবো। এই মুহূর্তে আপনাকে একটা তথ্য দিতে চাইবো যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিজেপি সর্বোচ্চ আসনে এগিয়ে থাকার ক্ষেত্রে কিন্তু আরজেডিকে পিছিয়ে ফেললো। ৭৪টা আসনে বিজেপি এগিয়ে আছে এবং ৭৩টা আসনে আরজেডি। সৌম্যদা, বাবু, এখন যে পরিস্থিতিটা আছে এটাকে কয়েন টস সিচুয়েশন বলে। অর্থাৎ আপনি যে প্রবাবিলিটিতে জেতাহারাটা দেখছেন সেটা তো একেবারে 50% এদিক ওদিক ঘুরছে। এই জায়গায় কিন্তু আপনি কখনোই কোনো সার্ভে দিয়ে জিনিসটা ধরতে পারেন। আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে। আমার মনে হয় ঘন্টা 3-এর মধ্যে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবং এটা কিন্তু সমীক্ষা ধরতে পারে না, সমীক্ষা এটা স্বীকার করা উচিত। এই ধরনের যখন লড়াই হয়, ভোট শতাংশ যখন কাছাকাছি থাকে, তখন কিন্তু অসরল রৈখিক যে ভোট শতাংশ এবং আসন, সেই জায়গায় একমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। শেষ একটা কথা বললি, একটা ভোটের ফলাফল তো একটা 1-0 রেজাল্ট, কে মুখ্যমন্ত্রী হবেন, কে জিতবেন, আসলে তার পেছনে থাকে লক্ষ কোটি মানুষের প্রত্যেকে কিন্তু এক একটি চলরাশি। সেই অনিশ্চয়তাকে ধরা হয় ভোটের ফলাফলে। সুতরাং আমার মনে হয় এই যে অসাধারণ একটা প্রক্রিয়া, যেটা আমেরিকা এবং বিহার সমানভাবে দেখা, এবং যেখানে একটা ফাংশনাল ক্যালকুলেশনের মাধ্যমে আলটিমেটলি যারা জিতবেন এটা এখন আমাদের জানা নেই, এখনো আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গের নির্বাচনেও আমরা এরকম শান্তি একটা অসাধারণ নির্বাচন দেখি। একদম। আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, নিঃসন্দেহে আসাউদ্দিন ওয়াইসি ফ্যাক্টর বহু ক্ষেত্রে এই বিহার নির্বাচনে একেবারে স্পয়লারের ভূমিকা গ্রহণ করেছে। এই মুহূর্তে এই যে আদার্স 7টা এগিয়ে থাকার সংখ্যা স্ক্রিনে দেখা যাচ্ছে, তার মধ্যে 5টা, একটি মায়াবতীর, একজন নির্দল, এবং 5টি হচ্ছে এই ওয়াইসির মিম। এবং এখানে ঠিক যেমন মুসলিম ভোট কেটে বিজেপি সুবিধে করে দিয়েছে আসাউদ্দিন ওয়াইসি, অনেকে আশঙ্কা করছেন যে পশ্চিমবঙ্গে যে অ্যাক্টিভিটি শুরু হয়েছে তাতেও তৃণমূল কংগ্রেসের ক্ষতি এবং বিজেপির সুবিধে হয়ে যাবে না তো? দেখুন, এটা আপনার স্টুডিওতে আমি আগেও বলেছি যে শিবসেনা বিজেপির যদি হিন্দুত্ব রাজনীতি করবার সুযোগ থাকে, মানে আইডেন্টিটি, হিন্দু আইডেন্টিটি পলিটিক্সের ভিত্তিতে যদি তারা রাজনৈতিক দল তৈরি করতে পারে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সাকসেস পেতে পারে, তাহলে আসারউদ্দিন এর এমআইএম এর পক্ষে সম্ভব নয়। কেন? মিমত মুসলিম আইডেন্টিটিকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন বিধানসভায় আসন পাচ্ছে। এবং আপনি 6টি আসনের কথা বলছিলেন, 5টি, আমি 36টা আসনে দেখছিলাম যে যেখানে তাদের ভোট আমি বলছি 36টা আসনে তারা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়েছে সব মিলে, মানে তাদের জোটের, তারা যে তৃতীয় জোট তৈরি করেছিল, 36টা আসনে তারা রীতিমতন ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ফলে ওখান থেকে যদি আমি ড্র করি তাহলে পশ্চিমবাংলাতে কিন্তু 30% মাইনরিটি কমিউনিটি, মানে মুসলিম সম্প্রদায় আছে। 140টা বিধানসভা আছে যেখানে মাইনরিটিরা কনসেন্ট্রেট করা আছে। ফলে পশ্চিমবাংলাতে মিম আগামী দিনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ আলটিমেটলি হিন্দুরা যদি তাদের আইডেন্টিটিকে ব্যবহার করে বিজেপি বা শিবসেনার মতন দল তৈরি করতে পারে, তাহলে মুসলিমরাও তাদের আইডেন্টিটিকে ব্যবহার করে তাদের নিজস্ব পার্টি মিমে করতে পারে। দেখুন, একটা বিষয় আপনাকে বলি, সারা করোনা আবহে সারা ভারতবর্ষে যে উপনির্বাচনের ফলাফল, 40টা আসনে বিজেপি জিতেছে। মধ্যপ্রদেশে স্থায়ী সরকার তারা করলো, কংগ্রেস থেকে যারা এসেছিল তারা নির্বাচনে দাঁড়ালো এবং অনেকেই জয়ী হলো। স্থায়ী মানে শিবরাজ সিং সরকার স্থায়ী হলো। এবং বিভিন্ন রাজ্যের যে ফলাফল, তাতে একটা জিনিস পরিষ্কার, করোনা আবহে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে তীব্র সমালোচনা হয়েছিল,
সেই তীব্র সমালোচনা কিন্তু ভোটের রিফ্লেকশন হয়নি, বরঞ্চ মোদির পক্ষেরা এটা কিন্তু বিহার বা উপনির্বাচনের ফলাফল কিন্তু কিছুটা মোদিকে স্বস্তি দেবে যে করোনা আবহে তার সরকারের বিরুদ্ধে তীব্র জনক্ষোভের কথা যারা বলছিলেন তাদের বক্তব্যের সাথে কিন্তু ভোটের ফলাফলের কোনো কোরিলেশন আমি ঠিক এই বাক্যটা নিয়ে সমীর চক্রবর্তীর কাছে যাব। ধরুন উত্তরপ্রদেশে হাথরাসে ঘটনার পর উপনির্বাচন হয়েছে 60টা আসনে, একটা সমাজবাদী পার্টির প্রার্থী দিয়ে জিতেছেন, বাকি 6টা আসনে বিজেপি জয়যুক্ত হয়েছেন বিজেপি প্রার্থীরা। এই মুহূর্তে একদম ফলাফল চলে এসছে। আমি বলছি সমীরদা, তাহলে কি এই ইস্যুগুলো একদিকে যেমন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই কোভিড সিচুয়েশন সামলানো এবং আর্থিক পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, আর্থিক যে সাহায্য তা সাধারণ মানুষের হাতে না পৌঁছানো, এতগুলো অভিযোগের পর আবার বলছি সাফল্যের নিরিখে কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে এগিয়ে আছে বিজেপি, মানবেন সমীরদা? সমীর চক্রবর্তী একেবারেই মানতে রাজি নই। তার কারণ হচ্ছে আপনি যদি নির্বাচনী ফলাফলটার দিকে ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা বিধানসভা যেখানে যেখানে হচ্ছে, আমি তো বলছি আপনাকে যে আপনি আমাকে একটু বলতে দিন, আর সেই উত্তরটা আপনিও দিন, যিনি আছেন বিজেপির প্রতিনিধি তার কাছ থেকেও চাইছি। যে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন যখন হয় তখন কিন্তু দিল্লিতে 65টা আসনে, 70টা আসন আছে দিল্লিতে, 65টা আসনে বিজেপি জিতলো। আর 1 বছরের মধ্যে যখন এই বছরের ফেব্রুয়ারি মাসে সেখানে বিধানসভার নির্বাচন হলো, বিজেপি 7টা আসন পেল, 7, বাদবাকি নিশ্চিহ্ন। লোকসভার সঙ্গে বিধানসভার ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখুন এই যে বিহারের নির্বাচনের যে ফলাফলটাই আসছে, 243টা আসন বিহারে, বিজেপির এনডিএ জোট তারা কিন্তু 225টা আসনে জিতেছিল 1.5 বছর আগে। আজকে সংখ্যাটা কি 125-এ নেমে এসছে। আপনি খেয়াল করুন, ঝাড়খণ্ডে আপনি 14টা আসন, লোকসভায় 14টাই বিজেপি জিতলো, 81টা হচ্ছে বিধানসভার আসন, 70টার ওপর আসনে বিজেপি জিতলো লোকসভা নির্বাচনে। বিধানসভা নির্বাচন যখন হলো 25টা আসনে নেমে এলো। এই যে বিজেপিরা চেঁচাচ্ছে না, একদম পয়েন্ট টেকেন। প্রণয় রায়, সাফল্য আছে কিন্তু সেই সাফল্য অর্ধেকে নেমে এসেছে, একদম ফিগার দিয়ে একদম পরিষ্কার। সমীর বাবুর তথ্য অনুযায়ী 2019-এ তৃণমূল কংগ্রেস যে সিটটা পেয়েছে বিধানসভার নিরিখে, তাহলে 2021-এ সেটা হাফ হয়ে যাবে উনার তথ্য অনুযায়ী। উনি যে কথা বলছেন যে এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেস যা পেয়েছে তার অর্ধেক হয়ে যাবে। আমরা তো সে কথাই বলছি, 6 মাস পরে যে নির্বাচন হবে, যেহেতু 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে, 200-র বেশি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করবে। মানে বিজেপি করে সমীর বাবু সেটাই স্বীকার করে নিলেন। আমার দুই বক্তাই যখন একেবারে সরাসরি 21-এর নির্বাচনের কথা আনলেন, সেই প্রসঙ্গ উঠেই গেল। তাহলে এইবার দেখাবো যে এই বিহার ভোটের কি প্রভাব পড়তে পারে, কতটা প্রভাব পড়তে পারে আগামী বছরের কয়েক মাস পরে এই বাংলার ভোটে। দেখুন, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে মঙ্গলবার রেজাল্ট আউট হলো বিহারে। মঙ্গলবার সন্ধ্যে অবধি পাওয়া ফলাফলে বিহারে এগিয়ে এনডিএ। পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে এ রাজ্যের ভোটে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের আনাচে কানাচে। গত সপ্তাহে রাজ্যে এসে 200 আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। বিহার ভোটের ফল ঘোষণার দিন বিজেপি নেতাদের একাংশের কথায় ধরা পড়েছে বাড়তি আত্মবিশ্বাসের সুর। बंगाल तो हम 100% जीतेंगे। मोदी जी का मैजिक सारे देश में चला, सिर्फ बंगाल में तो आप देखना ऐसा चलेगा कि 2/3 बहुमत से भारतीय जनता पार्टी की सरकार बनेगी। बहुत आसान है, बल्कि 200 से 220 सीट हम जीतेंगे। भारतीय जनता पार्टी के प्रति लोगों में बहुत अनुराग है और ममता जी के खिलाफ गुस्सा है। एक तो পর্যবেক্ষকদের একাংশের মতে সামগ্রিকভাবে বলাই যায় বিহারের ফলাফল 21-এর লড়াইয়ের জন্য বিজেপিকে বাড়তি উদ্দীপনা যোগাবে। বিহারের ফল দেখার পর তারা আরো কোমর বেঁধে বাংলা দখলের লড়াইয়ে ঝাঁপাবে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে বিহার সীমানা লাগোয়া। গত লোকসভা ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে জিতেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনটিও গিয়েছে বিজেপির দখলে। পর্যবেক্ষকদের একাংশের মতে বিহার ভোটের ফলের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে বিহার সীমানা লাগোয়া এই জেলাগুলিতে। বিহার এবং পশ্চিমবঙ্গ কমন বর্ডার শেয়ার করে, যদি ওপাশের কিছুটা ইলেকশন রেজাল্ট হয়তো বর্ডার সংলগ্ন এলাকাতে পড়তে পারে বিজেপির পক্ষে। আর যারা দোনোমনো একটা ভাব নিয়ে চলছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে তারা বিজেপিতে যাবে না তৃণমূলে যাবে, এই একটা ভাব তাদের মধ্যে আসছে, তাদের পক্ষ নিতে হবে। তাদের পক্ষ নেওয়ার ওপরেও অনেকটা নির্ভর করবে যে পশ্চিমবঙ্গের ইলেকশন
আগামী দিনে ফল কি দেবে। তৃণমূলের অবশ্য দাবি বাংলায় দাগ কাটতে পারবে না বিজেপি। বাংলায় ওদের জয় কোনোদিন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেসই জিতবে, ভালোভাবে জিতবে। এটা নির্বাচনের 6 মাস আগেই আমি বলে দিচ্ছি। পর্যবেক্ষকদের অপর অংশের মতে পশ্চিমবঙ্গে বিজেপির লড়াই কঠিন। বিহারে আরজেডি কংগ্রেসের জোট থাকলেও মোদী নীতিশের মতো দুধের রাজনীতিবিদের বিরুদ্ধে ময়দানে কার্যত একাই ছিলেন লালু প্রসাদ যাদবের ছোট ছেলে 31 বছরের তেজস্বী। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির টক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখানে বিজেপির প্রতিপক্ষ হচ্ছেন মমতা ব্যানার্জি, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। বহু যুদ্ধ, বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেছেন। তাই যেখানে তেজস্বী এইভাবে ফাইট দিচ্ছেন, আমরা বুঝতেই পাচ্ছি যে মমতা ব্যানার্জিকে পরাস্ত করা বিজেপির পক্ষে মোটেই সহজ হবে না। বিহার ভোটে কংগ্রেসের ভরাডুবি হলেও চোখে পড়ার মতো ভালো ফল করেছে বামেরা। এ রাজ্যের বাম কংগ্রেস নেতারা 21-এর লড়াইয়ে জোটের ফল নিয়ে আশাবাদী। নির্বাচন চলাকালীনই কংগ্রেস, বাম এই দলগুলোর যারা কর্মী, তাদের কাছে একটা খুব ভালো বার্তা গেছে যে বিহারে লালু প্রসাদ যাদবকে জেলে রেখেও তার ছেলেকে আটকাতে পারছে না, তার ছেলেকে হারানোর জন্য প্রধানমন্ত্রীকে ময়দানে আসতে হচ্ছে, সেটা আমরা কেন পারবো না? এই বাংলায় তার অবশ্যই এটা খুব পজিটিভ ইম্প্যাক্ট হবে, তার একটা খুব ভালো প্রভাব পড়বে। পশ্চিমবাংলাতেও মানুষ চায় এখানে শিল্প কলকারখানা হোক, ওটা এই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিই পারবে। ফোরে দালাল মুক্ত বাজার, এটা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিই পারবে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের অবসান, এটা বাম ধর্মনিরপেক্ষ শক্তিই পারবে। ফলে পশ্চিমবাংলাতেও যে বিকল্পের সন্ধানের লড়াই, তা আরো উৎসাহিত হবে বিহারের এই নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে। বিহারে যা হবার হয়ে গেছে, পশ্চিমবঙ্গে কি হবে সেদিকেই আপাতত নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্ত পর্যন্ত 86% ভোট গণনা হয়েছে। আবার বলছি, 86% ভোট গণনা হয়েছে। তার ভিত্তিতে এই এনডিএ 126 এবং ইউপিএ 110টি আসনে এগিয়ে আছে। আপনারা জানেন যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman দে। অসংখ্য মন্তব্য আসছে, আমি দ্রুত এই ভোট নিয়ে মন্তব্য, তারপর আবার আমাদের রাজ্যের কথায় আসব। অনিন্দ পাল তিনি লিখছেন, বিহার ভোটের ফল যদি শাসকদের বিরুদ্ধে যায়, সেখানে আবার বিধায়ক কেনাবেচা হবে না তো? প্রিয়ম পাল লিখছেন, নীতিশ জিতলেও বিজেপি আসন বাড়িয়ে তাকে কোণঠাসা করে রাখবে। রাধিকানাথ মল্লিক লিখছেন, তেজস্বীর কুর্সি দখলের স্বপ্ন অধরাই থাকবে বলে মনে হচ্ছে। অবিনাশ রায় লিখছেন, 2 জোটের বাইরে 8 জন সরকার গড়তে ভূমিকা নেবে বলে মনে হচ্ছে, অর্থাৎ 8 জন অন্যান্য যে দেখানো হচ্ছে সেটা। শম্ভু পাল লিখছেন, বিহারের ফল যাই হোক বাংলায় তার প্রভাব পড়বে না, কিন্তু জল্পনা সেটা নিয়েই বাংলায় কতটা প্রভাব পড়বে। শুভেন্দু অধিকারী, আজকে নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী কি বললেন, এবং অবশ্যই তার পাল্টা সভা থেকে ফিরাদ হাকিম কি বললেন আপনাদের দেখাবো। তার আগে অসন্তোষ ঘনীভূত হচ্ছে বলে তৃণমূল বিরোধীরা বলছেন, কিন্তু সত্যি কি তাই? আমি এই প্রসঙ্গে আসবো এই প্রতিবেদনটা শেষ হওয়ার পর। ভোটের আগে আসছেন, ভোটের পরেও তো আসতে হবে। কিছুক্ষণের বক্তব্য, শুরুটা কারণ নাম না করে খোঁচা সুরে, শেষটা আরো তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আর উস্কে দিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি খোদ শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামের মাটিতে পাল্টা সভা থেকে নাম না করে জবাব দিল তৃণমূল। মির্জাফর ছিল, তখনও ছিল, আজকেও আছে। বিশ্বাস মানুষকে করবো আমরা কেউ হেলিকপ্টারে করে আসিনি, আমরা প্রত্যেকে সিঁড়ি দিয়ে উঠেছি, কিন্তু সেই সিঁড়িটা তৈরি কে করেছেন? সেই সিঁড়িটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বড়, আমি তো নয়, আমরা মির্জাফরের তকমা টেনে কাউকে বিশেষিত করা যাবে না। ইতিহাস যে মির্জাফরকে দেখেছে, সেই মির্জাফর বর্তমানে কে সেটা প্রমাণ আগামী দিনে মানুষ
নন্দীগ্রাম দিবস পালন ঘিরে এবার শুভেন্দু এবং তৃণমূল একেবারে সম্মুখ সমরে। সকালে তেঘালিতে শুভেন্দুর সমাবেশ, বিকেলে প্রায় 8 কিলোমিটার দূরে হাজরাকাটায় তৃণমূলের পাল্টা সভা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। তৃণমূল যেদিন নন্দীগ্রাম দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি নিয়েছে, সেদিন শুভেন্দুর মুখে শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য। নন্দীগ্রামের কথা মনে পড়েছে, খুব ভালো লাগছে। 7ই জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো? পাল্টা সভা থেকে সুর চড়িয়েছে তৃণমূলও। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির নামে ব্যানারে প্রতি বছর এখানে সভা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়, তাকে কোনোদিন অবমাননা করা হয়নি। কিন্তু এবছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিটিং এ মমতা ব্যানার্জিকে বাদ দেওয়া হয়েছে বলেই দলের পক্ষ থেকে আলাদা করে আমাদের শহীদ স্মরণে আসতে হলো। নন্দীগ্রামের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া উচিত, সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। সভা পাল্টা সভা, এই পরিস্থিতিতে নিজেদের দলের কর্মসূচি নিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল সাংসদ। আমি তো জানি না সভা হয়েছে, সভা হচ্ছে বলে না, আমি বিন্দুমাত্র আমার কাছে কোনো খবর ছিল না আজকে সভা হচ্ছে। আমি সাংসদ তো, এলাকার নির্বাচিত মানুষ ভোট দিয়েছে। আমি তো সকাল থেকে এখানে আছি। দলের সভা হলে নিশ্চিতভাবে দলের সভায় যেতাম, নিশ্চিতভাবে ডাক পেলে। ডাক তো পাইনি, আমাকে তো বলেনি। দলের পক্ষ থেকে ওরা বিভিন্ন জায়গা ব্যারিকেড করেছে, যেদিক থেকে হচ্ছে আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির এবং নন্দীগ্রামবাসী মানুষরা হচ্ছে আসবে। কেন করছে আমি বুঝতে পারছি না, কারণ যারাই হচ্ছে সভা করতে আসুক না কেন, সে ফিরহাদ সাহেব বা সুব্রত বক্সি মহাশয়, উনিও আমার লিডার। মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, আজ নন্দীগ্রাম দিবস। নতুন সূর্যোদয়ের নামে গণহত্যার 13 বছর পূর্ণ হলো। বিশ্বজুড়ে রাজনৈতিক হিংসায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, শান্তির জয় হোক। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস বলতে গিয়ে শুভেন্দুর মুখে একবারের জন্য উঠে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি, আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। প্রথমে নন্দীগ্রামের মানুষরাই লড়াই শুরু করেছিল, তারপর নিশ্চয়ই শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী এইটা লড়াইতে যোগ দিয়ে একটা বড় ভূমিকা পালন করেছিল। একটা জিনিস মনে রাখা দরকার, আমি নন্দীগ্রামে নিজে বারবার গিয়েছি, যে মমতা ব্যানার্জির যোগদান ছাড়া এই লড়াইটা এই হাইট পেত না। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় ছিলেন খেজুরের তৃণমূল বিধায়ক রঞ্জিত মণ্ডল, দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে এবং ময়না তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলই। অর্ণব মুখোপাধ্যায়, বিজন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সমিত চক্রবর্তীর কাছে যাব। সমিত, আপনি নিশ্চয়ই মানবেন যে তৃণমূল যে দুটো আন্দোলন মূল ভিত্তি করে ক্ষমতায় এসেছে, সিঙ্গুর এবং নন্দীগ্রাম, এ তো আতুর ঘরেই অশান্তি। আমি বলছি যে একদিকে দেখুন, গতকাল আমি টেলিভিশনেই দেখলাম যে সিঙ্গুরের নেতা মাস্টারমশাই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি অসন্তোষ প্রকাশ করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে বলছেন। আমি বলছি কোথাও একটা সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বিড়ম্বনায় পড়ল না দল? সমিত দা, আমি এটা একেবারেই মনে করি না সুমনবাবু। তার কারণ হচ্ছে মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী, এখনো তো তিনি দুটো দফতরের মন্ত্রী এবং হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। এবার ঘটনা হচ্ছে যেটা, যে তিনি কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ থেকে, যেটা প্রত্যেকবার হয়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি বক্তব্য রেখেছেন। আর এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যিনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, তার নাম হচ্ছে শেখ সুফিয়ান। তাকে ডাকা হয়নি, কে ডাকিনি আমি বলতে পারবো না। তা সে তো দলেরও নেতা, সে আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, এখন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তা তিনি একটা দলের নামে বিকেলবেলা সভা ডেকেছেন, ডাকতেই পারেন। একটা তো অরাজনৈতিক সমাবেশ, একটা রাজনৈতিক সমাবেশ, তো এর ভেতরে অন্যায়টা কি হলো? হ্যাঁ, কিন্তু আপনি দ্বিতীয় যেটা দলের সভা বলছেন সমিন্দা, তাতে শুভেন্দু অধিকারীকে ডাকা হয়নি বলে শুভেন্দু অধিকারী বলছেন।
আমি আপনাকে একটা ছোট্ট কথা সুমনবাবু এখানে আপনাকে বলি, যে সেটা হচ্ছে ফিরোজা বিবি, নামটা নিশ্চয়ই মনে আছে, দুটো সভাতেই আজকে ছিলেন। তার ছেলে কিন্তু এই নন্দীগ্রাম আন্দোলনে খুন হয়ে গেছিলেন, ঠিক, যিনি প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন পারবেন আমার ছেলেকে ফিরিয়ে দিতে, ঠিক। এবং তারপরে 2008 সালের শেষ দিক বা 2009 সাল তিনি উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে নির্বাচিত হন। আমি সব বুঝলাম। 2011 সালে আবার সমিতা, আমার শুধু এইটুকু বুঝিয়ে দিন যে বিকেলের সভায় তো ফিরহাদ হাকিম কিংবা দোলা দেবীদের কাউন্টার করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ এটা শুধুমাত্র দল এবং অরাজনৈতিক মঞ্চের বিষয় নয়। যদি তাই হতো তাহলে রাজ্যের মন্ত্রী কলকাতা থেকে গিয়ে কাউন্টার করবেন কেন? আমি বলে দিচ্ছি তো, না কাউন্টারের তো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে বিকেলের সভা। আপনি আমার শুধু এইটুকু বলুন যে একটা নন্দীগ্রাম দিবসের সভা হচ্ছে, ধরুন আপনি সেখানে আমন্ত্রিত, নন্দীগ্রামে ওই একই জায়গায় সভা হচ্ছে, শুভেন্দু অধিকারীর জায়গায় মঞ্চে ওই জায়গায় সমীর চক্রবর্তী আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেন না নিতেন না? আমার শুধু এইটুকু বলে দিন। হ্যাঁ, দেখুন একটা কথা সুমনবাবু এখানে আপনাকে বলে দিই, আমি ছোটবেলা থেকে কংগ্রেস করে উঠে আসা ছেলে, আমরাও কিন্তু আন্দোলনের মধ্যে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে, এবং একটা জিনিস আমি বিশ্বাস করি, যেটা কংগ্রেস থেকে শিখেছিলাম, আজও বিশ্বাস করি, যে ব্যক্তির চেয়ে দল বড়। আবার বলি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি সমীর চক্রবর্তী তালডাংরা থেকে নির্বাচিত, আমি যদি ধরে নিই আমি মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষ, তালডাংরার মানুষ আমায় দেখে ভোট দিয়েছে, তাহলে আমার থেকে মূর্খ ভারতে কেউ নেই। ওটা মমতা ব্যানার্জিকে থেকে সমীর চক্রবর্তীকে নির্বাচিত করেছেন। আমি যদি নির্দল হয়ে দাঁড়াই 5টা ভোটও পাবো না, এটা বাস্তব। সুতরাং ব্যক্তির চেয়ে দল কিন্তু বড়, এটা মাথায় রাখবেন। আমি বহু প্রমাণ আপনাকে এখানে বসে দিতে পারি। 47 সাল থেকে পশ্চিমবাংলায় কতবার এখানে দল মানে ভাগ হয়েছে। কংগ্রেস ভেঙে প্রথম কেএমপিপি, কেউ নেতা দাঁড়াতে পারেননি। এই উদাহরণগুলো দিচ্ছেন কি দল আবার ভাগ হওয়ার সম্ভাবনা আছে বলে? এখানে দাঁড়াতে পারেনি, কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে দলের নেতারা অত্যন্ত সচেতন, তারা ইতিহাসটা জানেন, এবং তারা জানেন যে একমাত্র দল ভেঙে যিনি সাকসেসফুল হয়েছেন পশ্চিমবাংলায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ সাকসেসফুল হননি। বাংলা কংগ্রেস করে অজয় মুখার্জি কিছুদিনের জন্য 3বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু বাংলা কংগ্রেসটাই উঠে গেছিল। প্রিয়রঞ্জন দাশবংশীও পারেননি, প্রণব মুখার্জিও পারেননি। রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তৈরি করেছিলেন প্রণব মুখার্জি 1986 সালে, পারেননি, দল উঠে গেছিল। সুতরাং প্রিয়রঞ্জন দাশবংশীও পারেনি, কংগ্রেস তৈরি হয়েছিল। ধন্যবাদ সমিতা। প্রণয় রায়, আমার প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব নিয়ে কোনো জল্পনা, কোনো বিতর্কের আমার মনে হয় না যে তার অবকাশ আছে, তার প্রয়োজন আছে বলেও মনে হয় না। শুভেন্দু অধিকারী কি আপনাদের দলের দিকে যাচ্ছেন? না দেখুন, সমিতা যে কথাটা বলছেন, মঞ্চের ওপর থেকে স্লোগান তুলেছেন ভারত মাতা কি জয়, ভারত মাতার জয়। সমিতা যে কথাটা বলছে সেটার একটু উত্তর দিতে খুব ইচ্ছা করছে। উনি বললেন কংগ্রেস করেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। তাহলে মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ভেঙে আলাদা দল করলেন, তো সমীর বাবু তৃণমূল কংগ্রেসে কেন এলেন? ব্যক্তির চেয়ে দল বড় ব্যক্তি মমতা ব্যানার্জি তো একটা দল করলেন, উনি তো কংগ্রেসে থাকতে পারতেন। এই যে সব বিরোধী কথা, আসলে ক্ষমতায় থাকতে হবে, এমএলএ হতে হবে, সেই দলটা মানুষের দ্বারা আশীর্বাদ পেল, তখন জিততে পারতেন না, মানুষের দ্বারা মমতা ব্যানার্জি তখন ব্যক্তি বড় হয়েছিল। এই বড় বড় কথাগুলো আপনারা বলবেন না, এই বড় বড় কথাগুলো কংগ্রেস থেকে যারা তৃণমূল কংগ্রেসে তারা বলবেন না। মমতা ব্যানার্জি তো কংগ্রেস করেছিলেন, তখন তো আপনাদের কাছে ব্যক্তি বড় হয়েছিল। বড় কথার মাঝে আমার একটা ছোট্ট কথা, আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman দ্রুত মন্তব্য একটা পড়ে নেব শুভেন্দু অধিকারীকে নিয়ে। নিশানাথ ভট্টাচার্য লিখছেন, একা শুভেন্দু অধিকারী সমস্ত হিসেব উল্টে দিতে পারেন। অভ্র রায়চৌধুরী লিখছেন, শুভেন্দু যে মনে প্রাণে আর দলে নেই সেটাই বুঝিয়ে দিলেন। সায়ন চৌধুরী লিখছেন, অকৃতজ্ঞরা যত তাড়াতাড়ি দল ছাড়েন তত তৃণমূলের মঙ্গল। কৌশিক মৈত্র লিখছেন, শুভেন্দু বাবুকে দলে পেলে ভোটের আগে বিজেপির পোয়া বাড়ো। অয়ন কুণ্ডু লিখছেন, শুভেন্দু বাবু দল ছাড়লে তৃণমূলের আলাদা কোনো ক্ষতি হবে না। সায়ন্তান দে লিখছেন, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারি শুভেন্দু, তার পিছনে জনসমর্থন আছে। বিহার ভোটে 90% ভোট গোনা হয়ে গেছে, 10% বাকি আছে, 40 লক্ষ ভোট গণনা এখনো বাকি আছে। এই মুহূর্তে সর্বশেষ আপডেট যা দেখতে পাচ্ছি, নীতিশ কুমারের এবং বিজেপির জোট 125,
এবং তেজস্বী যাদব কংগ্রেসের জোট 111। আবার বলছি 125, 111। আরেকটা পরিবর্তন হয়েছে 10 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে বৃহত্তম দল এই মুহূর্তে আরজেডি, 74টা আসনে তারা এগিয়ে আছে। তারপরে 73-এ বিজেপি, দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি। এই মুহূর্তে বলতে বলতে আরজেডি 75, বলতে বলতে তেজস্বী যাদবের আরজেডি 75টি আসনে এগিয়ে আছে। আমি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আসবো। আজকে শুভেন্দু বলছেন যে রাজনীতি করতে গিয়ে কোথাও হোঁচট খাচ্ছি, কোথায় আমার পদ গর্তে ভরা, কোথায় স্বাচ্ছন্দ্যের অভাব হচ্ছে, এই সমস্ত বলবো, তবে আজ নয়। পাল্টা সৌগত রায় বলছেন এইসব রূপক বিবৃতি সাহিত্যে চলে, কিন্তু রাজনীতিতে স্পষ্টতা, স্বচ্ছতা প্রয়োজন। দেখুন, বাংলায় তৃণমূলের উত্থানের পৃষ্ঠভূমি নন্দীগ্রাম এবং সিঙ্গুর, আর বিধানসভা নির্বাচনের আগে সেই আতুর ঘরেই আগুন। দুই জায়গার বিধায়কের গলাতেই কার্যত বিদ্রোহের সুর খোঁচা। একদিকে রাজ্যের দাপুটে নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামের মাটি থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কারিগর শুভেন্দু অধিকারী। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। আর একা শুভেন্দুই নন, তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত। ভোট যত এগিয়ে আসছে, দল বদলের সুর জোরালো হচ্ছে একের পর এক তৃণমূল বিধায়কের গলায়। যদি রাজনীতির আসরে থাকতে হয় তাহলে তখন আমাকে চিন্তা করতে হবে দল বদল করবো কিনা। আমি তো আমার 3 অক্টোবরের ঘোষণায় বলেইছি যে আমাকে যদি দলনেত্রী নির্দেশ দেন, যেদিন নির্দেশ দেবেন ওই কলকাতা বিধানসভায় স্পিকারের কাছে যাওয়ার সময়টুকু বাদ দিলে তার মধ্যেই আমি আমার পদত্যাগপত্র জমা দেব। 2019-এর লোকসভা ভোটে বিজেপির কাছে 12টি আসন খোয়ানোর পর ভোট কুশলী প্রশান্ত কিশোরকে সংগঠন গোছানোর দায়িত্ব দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তা নিয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক তৃণমূল বিধায়ক। দুবারের বিধায়ক, কিন্তু দুঃখ লাগে যে একটা বিধায়কের একটা মতামতকে কিন্তু আমাদের কোর কমিটি কোনো গুরুত্ব দেয়নি। যাদের গ্রহণযোগ্যতা নেই এলাকায়, যাদের পিছনে দুটো লোক নেই, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা কি দল চালাবে বুঝতে পারছে। আমরা কিন্তু পদত্যাগ করার মতো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হব যদি মানে উপর নেতৃত্ব এর কোনো পুনর্বিবেচনা না করে। ছেলেবেলা থেকে তো পলিটিক্সটা করেছি অন্যভাবে, যেভাবে বাইরে থেকে মানুষ এসে ভোটের প্রচার করার ব্যাপারগুলো করছেন, যেভাবে এসে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি কাস্ট, আপনার কি সেগুলো আছে। কিন্তু সাধারণ কর্মী, সাধারণ মানুষ, তাদের কাছে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, আমাকে নিয়ে যেভাবে করা হচ্ছে, এবং তারা যখন আমাকে ফোন করে বলছে দাদা এটা কি চলছে, আমাদের এই প্রশ্ন করছে কেন, তখন নিজেকে মনে হয় যে একটুখানি নিজের একটা সম্মানে আঘাত লাগছে। রাজনৈতিক দল কোন কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। এই পরিস্থিতিতে জল্পনা তুঙ্গে, তাহলে কি বিধানসভা ভোটের আগে বড়সড় ভাঙন ধরতে পারে তৃণমূলে? बहुत सारे लोग आने के लिए तैयार है, पर हम क्वालिटी देखकर लेंगे लोगों को। क्या वो क्वालिटी शुभेंदु अधिकारी में है? अब ये तो हम लोग, हमारी टीम तय करती। शुभेंदु अधिकारी आ रहे हैं क्या वैसे आपकी पार्टी में? अभी इस विषय में कोई बात नहीं हुई, पर अगर वो विचार करेंगे तो हम कहेंगे तो हम विचार करेंगे। অন্য দল ভাঙানোর ফল হাতে নাতে টের পেতে হচ্ছে তৃণমূলকে, কটাক্ষ বামেদের। ডুবন্ত জাহাজ ছেড়ে ইঁদুর পালাতে চায়, দক্ষিণপন্থী পার্টিগুলোর তাই হয়েছে। এটা তো ক্ষমতার জন্য পার্টি করে, ফলে আজকে এই পার্টি, কালকে ওই পার্টি। শুভেন্দুর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বুঝেই এই নিয়ে বেশি কিছু বলতে নারাজ তৃণমূল। আমার মত কি, পথ কি, আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ, কোথায় গর্তে ভরা, সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো, এই প্ল্যাটফর্মে আমি বলবো না। এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না, ভবিষ্যতে করব না। এগুলো রূপক বিবৃতি, এগুলো সাহিত্যে চলে। রাজনীতিতে শেষ পর্যন্ত আপনার যে অবস্থান সেটা পরিষ্কার করে বলতে হয়। কিছুদিন আপনি ধোঁয়াশা রাখতে পারেন, আলটিমেটলি when the die is cast আপনার একটা জায়গায় দাঁড়িয়ে অবস্থান নিতে হয়, সেটা শুভেন্দু জমি নেবে।
শুভেন্দুর পদক্ষেপ নিয়ে সতর্ক বিজেপিও। এখনো জানি না, এলে আমরা ভেবে দেখব। একসময় মুর্শিদাবাদে কংগ্রেস শিবিরে ভাঙন ধরানোর নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন শুভেন্দু। এখন সেই শুভেন্দুকে ঘিরে টানাপোড়েনের মাঝে কটাক্ষের সুর তাদের গলায়। তৃণমূল দল আজ অন্তর্বিরোধের ক্যান্সারে আক্রান্ত এবং সেই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। আজ যে শুভেন্দু বাবুকে মমতা ব্যানার্জি কংগ্রেসের ঘর পুড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করেছিল, আজকে সেই শুভেন্দু বাবু মমতা ব্যানার্জির তৃণমূল নামক স্বাদের ঘর জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বিধানসভা ভোটের আগে কি তাহলে ঝড় উঠতে চলেছে বাংলা রাজনীতিতে? প্রশ্নটা কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে। এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ বাবু, শুভেন্দু অধিকারী দূরত্ব তৈরি করছেন এবং ক্রমশ পয়েন্ট অফ নো রিটার্নের দিকে যাচ্ছেন, মানবেন? দেখুন, গত কয়েক বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে যে দ্বন্দ্বটা শুরু হয়েছিল তৃণমূলের অন্দরে, সেই দ্বন্দ্বটা কিন্তু আজকে যখন আমরা আলোচনা করছি একই জায়গায় রয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিক একটা ছাপ পড়ে গেল। গতকাল যখন তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি ঘোষণা করলো যে নন্দীগ্রামে তাদের পার্টির একটা আলাদা ব্যানারে আলাদা একটা সভা হবে, তার মধ্য দিয়ে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে শুভেন্দুর পাল্টা প্রচার তারা করতে যাচ্ছেন এবং সেইভাবেই আজকে কিন্তু বক্তারা বক্তৃতা করেছেন, যেটা দোলা সেন পরিষ্কার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এসেছি এবং এই মিটিংটা আমরা করছি। দ্বিতীয় যে বিষয়টা, দেখুন সাম্প্রতিক যে রাজনীতি, সেই রাজনীতিটাও কিন্তু কয়েক গুণ দূরত্ব বাড়াচ্ছে। ধরুন নন্দীগ্রামে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে গুলির অভিযোগ ছিল, যাকে সিবিআই তদন্তের সম্মুখীন হতে হয়েছে, সেই অফিসারটা এখন তৃণমূলের পতাকার তলে নেতারা তাদেরকে নিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর পক্ষে সেই পুলিশ অফিসারের সাথে একই ডায়াস শেয়ার করা খুব কঠিন। সারা রাজ্যে যে কোনো নেতা বলতে পারেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া বা তার প্রভাবে প্রভাবিত, কিন্তু শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা জেলাতে তার অনুগামী আছে, তার নিজস্ব সংগঠন আছে। গত পরশুদিন মুর্শিদাবাদে গিয়েছিলেন 102 জন পঞ্চায়েত প্রধান, অর্ধেকের বেশি পঞ্চায়েত সমিতির সভাপতি, 45 জন জেলা পরিষদ সদস্য ছিলেন। পাল্টা সভাতে সেই রকম লোক ছিল না। মুর্শিদাবাদের মতন জেলাতে যেখানে তিনি একেবারে প্যারালাল তৃণমূল কংগ্রেসের একটা অবস্থান তৈরি করতে পারেন, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় তার যেভাবে পোস্টার পড়ছে, তাতে তো খুব পরিষ্কার যে শুভেন্দু অধিকারী কেবল ব্যক্তি হিসাবে ববি হাকিম যেভাবে নিজেকে দেখতে পারেন, শুভেন্দু অধিকারীকে সেইভাবে দেখার সুযোগ নেই। কারণ শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলে তৃণমূল কংগ্রেস কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। বেশ, আমি রিজুর কাছে আসবো। রিজু, একটা কথা বিশ্বনাথ বাবু উল্লেখ করছেন যে এটা হলে এটা কি হবে। আমার বক্তব্য ঠিক উল্টো। রাজনীতি চির পরিবর্তনশীল। যে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদ সম্পূর্ণ ভেঙে দেওয়ার অ্যাসাইনমেন্ট ছিল, দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর, এবং দায়িত্ব যথেষ্ট কৃতিত্বের সঙ্গে তিনি পালন করেছেন। তা নিয়ে নৈতিক প্রশ্ন বহুবার এই স্টুডিওতে বসে আমিও তুলেছি। গোটা জেলা পরিষদ দখল হয়ে গেছে। সেই অধীর চৌধুরী কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছে। ওই যে বলছিলাম না, রাজনীতি চির পরিবর্তনশীল। রিজু মানবে? না, দুটো জিনিস। একটা জিনিস তোমাকে স্বীকার করতেই হবে, কিরকম সেলফ কন্ট্রাডিক্টিং কথাবার্তা বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সমীর দা একটু আগে বলছিল ব্যক্তির থেকে দল বড়, কিন্তু দল কেন্দ্রিক নির্বাচন তৃণমূল কংগ্রেস কখনো করেনি। ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 294টা সিটেই ক্যান্ডিডেট। উনি নিজে তারপরেই বলছেন, সেলফ কন্ট্রাডিক্ট করছেন নিজেকে, করে বলছেন যে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি না থাকতো আমি 5টা ভোটও পেতাম না, আমি 5টা ভোটও পেতাম না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোকে আলোচিত যারা হয়ে আছে এই মুহূর্তে, তাদের থেকে শুভেন্দু অধিকারী ব্যতিক্রম। তার কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম চলাকালীন এই স্টুডিওতে বসে একাধিকবার আলোচনায় উঠে এসেছে কি ধরনের কাজ করেছে এবং কিভাবে কমিটিকে অর্গানাইজ করেছে। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, যখন নন্দীগ্রাম আন্দোলন প্রথম শুরু হয়, সেখানে প্রথম মিছিল করে গিয়েছিলেন দুজন নেতা, তারা তৃণমূলের কেউ নয়, গিয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং অধীর রঞ্জন চৌধুরী। তোমরা এই চ্যানেলে বসে দেখিয়েছিলে সেই ছবি। পরবর্তীকালে আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হয় এবং তৃণমূল কংগ্রেস সেখান থেকে গিয়ে পুরো মাখনটা ওখানে খেয়েছে। আজকে সেই কারণে শুভেন্দু অধিকারী ওখানে যখন দাঁড়িয়ে বলছে, তখন কলকাতা থেকে নেতা নিয়ে যেতে হচ্ছে। অদিতদা যে কথাটা বলেছে, আমি 100% একমত সেই কথাতে, যে তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেছে।
এবং যদুবংশ ধ্বংসের মুখে, সেই জন্য শুভেন্দু আমি এই পয়েন্টটাকে একটু হাইজ্যাক করে নিয়ে যাব শুভময় মৈত্রের কাছে। শুভময় দা, বিশ্বনাথ বাবু খানিকক্ষণ আগে বলছিলেন যে দলে আড়াআড়ি ভাগ, মানবেন? দেখুন, আড়াআড়ি কথাটার অর্থ হচ্ছে দুভাগে বিভক্ত, আর অর্থাৎ তৃণমূলের যে মোট ভোট শতাংশ বা যে আসন শতাংশ, সেটা সারা রাজ্যের ক্ষেত্রে আমার মনে হয় না আড়াআড়ি ভাগ কথাটা সত্যি হবে। ছাড়েন, কিন্তু শুভেন্দুবাবু যদি দল ছাড়েন, তাহলে মেদিনীপুরের যে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সম্ভবত যদি ভুল না করি 33টি বিধানসভা আসন, সেখানে আড়াআড়ি ভাগের থেকেও আমার মনে হয় হয়তো শুভেন্দুবাবুর প্রভাবটা বেশি থাকবে। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন আসবে, আড়াআড়ি ভাগ যদি হয়, সেখানে কিন্তু অন্য কোনো পক্ষ যদি মোটামুটি 30% ভোট পেয়ে যায়, তাহলে তারাও কিন্তু আবার অনেকগুলো আসন, অর্থাৎ এই যে ভাগাভাগির বিষয়টা, একদম আপনি বলছেন ভোট কাটাকাটিতে বাম কংগ্রেসের সুবিধা হবে কি? হতেও পারে, এবং আমি বিজেপির এক্সাক্ট ভোটের পার্সেন্টেজটা আমার মাথায় আসছে না, তাদেরও হয়তো ভালো হতে পারে, কিন্তু মূল কথা হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস। এটা এই অঙ্কটা বোঝার জন্য কিন্তু এত হিয়ালি বা এত প্রতীকী কথা বলার কোনো প্রয়োজন নেই। পার্থদা, লাভবান হতে পারেন না? সুমন, আমি আপনাকে একটা জিনিস বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ছোটবেলার লেখা কবিতা, সেটা হচ্ছে যে জল পড়ে পাতা নড়ে। আমি বলছি যে এটা রাজনীতিতে পশ্চিমবঙ্গে যদি আপনি এইভাবে ভাবার চেষ্টা করেন যে আসলে সরকার পড়ার অবস্থা যখন হয়, তাহলে সরকার পড়ে নেতা নড়ে। এবং এটা যদি দেখেন যে কাকদ্বীপ থেকে কুচবিহার, পূর্ব থেকে পশ্চিম, রাজ্যের বহু জায়গাতেই শাসক দলের এই কাণ্ড হচ্ছে। আমি জানি না শুভেন্দুবাবু তার মধ্যে ভুটছেন কিনা, যে যাদের দেহ পড়ে আছে এখনো পর্যন্ত ঘাস ফুলে, অথচ মন পড়ে গেছে পদ্ম ফুলে। কিন্তু বিহার নির্বাচনের প্রেক্ষিতে যদি আজ সন্ধ্যেবেলায় এই আলোচনা আমরা করি, তাহলে হচ্ছে যে শুভেন্দুবাবু যেখানেই থাকুন, যে নীতির কি খুব পরিবর্তন হচ্ছে, যে এই কারণের জন্য আপনি উল্লেখ করলেন যেটা, যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি বিরোধী শূন্য রাজনীতি, যেটা হাতে কলমে প্রয়োগ করার দায়িত্ব মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে যেটা দেখিয়েছিলেন অসাধারণ স্থপতি হিসেবে তিনি নাম করে নিয়েছেন। ফলে সেখান থেকে তিনি যদি এখন বিজেপিতে যান, যেভাবে তার আগের এরা গেছেন, যে মুকুলবাবু থেকে অর্জুন সিং থেকে শুরু করে, এরা প্রত্যেকেই হচ্ছে যে দক্ষ এই বিষয়টাই ছিলেন, যে দল বদলের রাজনীতি, বিরোধী শূন্য রাজনীতি। ফলে যে আসলে বিজেপি তৃণমূলের বিকল্প যেটা বলা হচ্ছে, বিকল্প নয়, তারা প্রতিযোগী নয়, তারা হচ্ছে সহযোগী একটা আইডিওলজি, সহযোগী দল। ফলে যে অবস্থা বিজেপি সহযোগী দলের নীতিশ কুমারের ওখানে হয়েছে, যে এখানে একই ঘটনা তৃণমূলের ক্ষেত্রে ঘটতে বাধ্য। এবং আমি এই কারণে বলছি যে নন্দীগ্রাম আজকে যেটা হলো ইস্যু, যে সেখানে দাঁড়িয়ে বেসিক্যালি যে বেনিফিশিয়ারি পলিটিক্স যদি বলেন, যে নন্দীগ্রাম কাণ্ড এবং জঙ্গলমহলের যে বেনিফিশিয়ারি হয়েছিলেন রাজ্যের শাসক দল, তারা সরকার গড়েছিলেন, এবং যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, তারা হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই কাজী, এই মডেলে চলে গেছে। যেতেই হবে। সমিতা, আমার প্রশ্ন খুব পরিষ্কার। ইনফ্যাক্ট ঘটনাচক্রে এই মুহূর্তে বহুদিন পরে আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস পড়ছি, একা এবং কয়েকজন। আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী নিয়ে প্রায় তাই, যে শুভেন্দু অধিকারী একা, নাকি এই বেশ কিছুদিন হলো যাদের অসন্তোষের কথা একেবারে প্রকাশ্যে উঠে আসছে, সেটা ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, এছাড়া শুভেন্দুবাবুর আজকের অরাজনৈতিক কোট আনকোট অরাজনৈতিক মঞ্চ যাকে আপনি বলছেন, তাতে 4 জন, কোচবিহারের দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, সিঙ্গুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এছাড়া কালনা নন্দকুমারের বিধায়কদের নানা অসন্তোষের কথা উঠে আসছে। আবার বলছি আপনাকে প্রশ্নটা খুব স্পষ্ট করে, শুভেন্দু অধিকারী একা, তার সঙ্গে কয়েকজন আছেন নাকি অনেকজন আছেন? এই আলোচনাটা যেখানে চলে গেছে সেটা হচ্ছে মাসির গোপ থাকলে মামা আর একটা বাড়ত, আগে ঘটুক না। আপনি তো দলত্যাগের কথা বলছেন, আমি বলছি যে আপনি যদি সন্ধ্যেবেলা বাংলা টেলিভিশনে নজর রাখেন, তাহলে গোঁফের রেখা আপনি দেখতে পাবেন। তার কারণ একাধিক অসন্তুষ্ট মুখের বক্তব্য শোনা যাচ্ছে। এইগুলো কি এক সূত্রে বাঁধা নাকি এইগুলো বিচ্ছিন্ন? কারণ একটা কথাই তো আপনাকে, একেবারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কয়েকটা স্পোরাটিক ঘটনা একেবারে। তার কারণ হচ্ছে 2016 সালে মমতা ব্যানার্জির স্লোগানটা মনে রাখবেন, ভোটের সময় তিনি বলেছিলেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ শেষ কথা বলে এবং মানুষ তাকে চুপ করুন। মানুষ যাকে নেতা বানায় নেতাটা সেই হয়, আপনাদের মতো ফোড়েরা হয় না।
মানুষ যাকে নেতা বানায় নেতাটা সেই হয়। সমীরদার গলায় আত্মবিশ্বাসের বড় অভাব, নেতা চাপিয়ে দেওয়া যায় না, আত্মবিশ্বাসের বড় অভাব। পরিষ্কার শুনে রাখুন, আত্মবিশ্বাসের অভাব নয়, আমরা ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্স হলে কি হয় জানেন তো? কারণ আপনারা ওভার কনফিডেন্স হলেই বৃক্ষ থেকে নদীতে পড়ে যায়। আপনারা পরগাছা, এই যে ওভার কনফিডেন্স, এইটা কোথায় নিচু বলছো? তোমরা তো পরগাছা, একলা উঠতে পারো। আমাদের ঘাড়ে চেপে 2011-তে বৈতরণী পার হওয়ার সময় মনে ছিল না? আমাদের ঘাড়ে চেপে 2011-এ বৈতরণী পার হওয়ার সময় মনে ছিল না? শোনো, তোমাদের প্রয়োজন ছিল না। আমাদের ঘাড়ে চেপে পুরো কমিটি বলে আমাদের ঘাড়ে চেপে যখন বৈতরণী যেমন সিপিএমের ঘাড়ে চেপে 44 আসন পেয়েছো। হ্যাঁ, শুভময় মৈত্র অনেক সুন্দর কিছু বলার চেষ্টা করছেন। শুভময় দা, সিপিএমের ঘাড়ে চেপে 44টা পেয়েছো। সত্য কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যখন সামনে নির্বাচন হবে তখন মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা, তারা হয়তো বিজেপি একটা তাদের ভোট দেওয়ার জায়গা। এবার যদি আমাদের এখানে একটা ভাবনা আছে যে 34 বামপন্থী শাসন, সেই নেতারাই এখনো অনেকে রয়ে গেছেন, সেই কংগ্রেস, পুরনো কংগ্রেস রয়ে গেছে, সেই নেতাদেরই দেখতে পাচ্ছি, তাদের ভোট দেবো না আমরা যখন বলি। একই রকম ভাবে যদি তৃণমূল থেকে প্রচুর নেতা বিজেপিতে চলে যান, তাদের গত 10 বছর দেখার পর মানুষ কিন্তু বলতে পারেন, আচ্ছা তাহলে এদের বিরুদ্ধে আমি তাহলে এদেরও ভোট দেবো না। তাহলে কাকে বেশি ভোট দেবো না? বামেদের বেশি ভোট দেবো না, নাকি তৃণমূলকে বেশি ভোট দেবো না, নাকি বিজেপিকে বেশি ভোট দেবো না, যেখানে তৃণমূলের। অর্থাৎ এই জায়গায় কিন্তু বাম কংগ্রেসের একটা স্পেস তৈরি হওয়ার সম্ভাবনা আছে, খুব ক্ষীণ হলেও। আচ্ছা, আমি প্রণয় রায়ের কাছে যাব। তার সঙ্গে শুধু আমি যোগ করে দেব যে একেবারে আমরা বিহার ভোট দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, এখনো পর্যন্ত ফিগার্স প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, 123, 113। প্রণয়দা, আমি উল্টো দিক থেকে আসব, একেবারে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে যদি এখন আমার সওয়াল করতে হয়, আপনার কাছে আমার প্রথম এবং প্রধান প্রশ্ন থাকবে, 15 বছর পর চতুর্থবারের জন্য যদি এই ফলাফল স্থায়ী হয়, চতুর্থবারের জন্য যদি নীতিশ কুমার তার সমস্ত অ্যান্টি ইনকামবেন্সি সরিয়ে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে দুটো টার্ম থেকে তৃতীয়বারের জন্য অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কেন পারবেন না? এই কারণে যে নীতিশ কুমার এবং এনডিএ, যেটা লালু প্রসাদের জঙ্গল রাজত্ব ছিল আইন শৃঙ্খলার প্রশ্নে, তার পরিবর্তন করেছে। আর মমতা ব্যানার্জি সেটাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে গেছে। বদলা নয় বদল চাই বলে যার অধিষ্ঠান হয়েছিল, আমরা দেখলাম গত 10 বছরে কেবলমাত্র বদলা হলো, বদল কিছু হয়নি। এই গত 1 বছরে আমাদের প্রায় 126 জন কর্মীকে খুন করা হয়েছে। আজকে পরিবারের মধ্যে মহিলারা সুরক্ষিত নয়। একটা সাধারণ পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন 100-র বেশি মানুষ খুন হয়েছে। প্রকাশ্যে রাস্তায় মহিলাদের চুলের মুঠি ধরে ঘুরিয়েছে এই ত্রিপুরাতে কি করেছেন? প্রশাসন নির্বাচন কি করেছেন? যে কারণে মানুষ বিহারে 15 বছর পরে ভোট দিচ্ছে, কারণ সেখানকার যে রাজনৈতিক পরিসর, সেখানকার যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানকার যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছে এনডিএ গভর্নমেন্ট। আর যাকে আরো ব্যাপকভাবে আসলে এখন জনগণ বলছে টিএমসি মানে হচ্ছে বিজেপিকে রিজেক্ট করেছিল 2015 সালে, কোন মুখে কথা বলছে? আরেকটা কথা বলে দিই আপনাকে, সেই টাকা সুতরাং নিশ্চিত থাকুন এই বিজেপি 40টা সিটও পাবে না পশ্চিমবাংলায়, 40টা আসনও পাবে না এই বিজেপি। তার কারণ হচ্ছে যে পরিসংখ্যানটা আসনের কথা হচ্ছে, আসন কিভাবে ভবিষ্যৎ বলবে, কিন্তু আজকে সকাল থেকে যেভাবে ক্ষণে ক্ষণে দৃশ্যপটের পরিবর্তন হয়েছে, তাতে সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছেন দুই দল বা একাধিক দলের সমর্থকরা। কেউ কোথাও মাছ কিংবা দইয়ের হাঁড়ি নিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু তারপর এই ফলাফলের ঘটনা প্রবাহ পাল্টে গেছে, যার ফলে তাদের হয়তো শুকনো মুখে ওই মাছ নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে, মানে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। গোটা দিন ধরে চললো এই চাপানুতর। দেখুন, কখনো এগিয়ে বিরোধী মহাজোট, তো কখনো মোদী নীতিশের এনডিএ, কখনো তেজস্বীর বাড়ির সামনে অনুগামীদের ভিড়, কখনো আবার বিজেপি অফিসের বাইরে বাজি ফাটছে, মিষ্টি বিতরণ, চলছে ভোট গণনা। কেউই একদম শেষ অবধি হার মানতে নারাজ। মঙ্গলবার দিনভর এই ছবি। সকালে গণনা শুরু হতেই বুলেটের গতিতে এগোতে থাকে মহাজোট।
9টার মধ্যেই প্রায় 90টি আসনে এগিয়েছিল আরজেডি। রাঘবপুর থেকে লিডে তেজস্বী যাদব। এই ফলাফল টেলিভিশনের পর্দায় ভেসে উঠতে পাটনার সার্কুলার রোডে তেজস্বীর বাসভবন রাবড়ি আবাসের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গতকাল তেজস্বী যাদব তার 31তম জন্মদিন পালন করেছে, আজকে তার উপহার পাওয়ার দিন। তারা এমনটাই জানিয়েছিল। এই মুহূর্তে তেজস্বী যাদবের বাসভবনের সামনে রয়েছে, এটা রাবড়ি আবাস। তুমি দেখতে পাচ্ছ তারা মাছ নিয়ে এসেছেন। কি কারণ? কারণ বিহারে দই মাছ শুভ বলে মনে করা হয়। क्या है भाई बिहार का ये बदलाव आता है, इससे शुभ संकेत। मछली कलकत्ता में मछली खावत, चावल खावत, तब सरकार जावत। তবে 10টার পর থেকে উল্টো দিকে ঘুরতে থাকে ফলাফল। ক্রমেই এগিয়ে যেতে থাকেন জেডিইউ বিজেপি প্রার্থীরা। ফলে অনেকটাই মুখ শুকিয়ে যায় লালু তেজস্বীর অনুগামীদের। अब थोड़ी देर पहले तो बहुत उत्साहित थे, लेकिन अब ट्रेंड जो आ रहा है, रुझान जो आ रहा है, भाई एनडीए आगे बढ़ रहे हैं। रुझान बदलते रहते हैं, उससे हमें मतलब नहीं है। बिल्कुल नहीं होगी पलटवार। बिहार की जनता ने मैंडेट दे दिया है राष्ट्रीय जनता दल को, वही सरकार बनाई। লাগাতার পেছাতে শুরু করে আরজেডি, কংগ্রেস, বামেদের জোট। দুরন্ত গতিতে এগোতে থাকে মোদির বিজেপি, সঙ্গে নীতিশ কুমার। তাও লাগাতার আরজেডি দাবি করতে থাকে সরকার গড়বে তারাই। कुछ घंटे बाकी हैं, देख लें कि कौन सी औपचारिकता बिहार की जनता पूरी करती है। অন্যদিকে ফল ঘুরতে শুরু করতেই পাটনার 8 নম্বর বীরচন্দ্র পটেল মার্গে বিজেপি রাজ্য দপ্তরে ভিড় জমে যায় সমর্থকদের। গণনার ট্রেন্ড পাল্টে দেখাচ্ছে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এনডিএ, আর তারপরেই ছবিটাও পাল্টে গিয়েছে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক সমর্থকেরা তারা আসতে শুরু করছেন এবং ভিড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। हम लोग को आला कमांड का आदेश है 1 घंटा रुकने के लिए। 1 घंटा बाद नाचेंगे, कूदेंगे, जश्न मनाएंगे, मिठाई बांटेंगे, पटाखा छोड़ेंगे। বেলা 12:30টায় ভোটের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে এনডিএ। সেই সঙ্গে জেডিইউ এর অফিসে ফাটতে শুরু করে বাজি, যা দেখে কটাক্ষ করতে ছাড়েনি প্রতিপক্ষ। एक अचंभा मैंने देखा, नदिया लागी आग और माननीय लालू प्रसाद यादव जी के नाम सुनते ही दुश्मन जाते मैदान छोड़ के भाग। पाल्टा जेडीयू নিজেদের দাবি ঠকতে থাকে। और नीतीश कुमार जी का जो काम है विकास, उसके ऊपर उनके नाम पर, उनके चेहरे पर बिहार की जनता ने मतदान किया और फिर से नीतीश कुमार जी के नेतृत्व में राष्ट्रीय जनतांत्रिक गठबंधन का सरकार बनी। বিকেল হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন জেডিইউ সমর্থকরা। বাজনা রয়েছে, মিষ্টি রয়েছে। বিহারের রাজনীতির ভোট গণনা অত্যন্ত ইন্টারেস্টিং এবং বেশ প্রতি মুহূর্তে যে ছবিটা আমরা ধরা পড়ছে দেখা যাচ্ছে যে এইভাবেই বিকেল 5টা বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস এবং উন্মাদনায় ফেটে পড়লেন সমর্থকেরা। সন্ধে গড়াতেই ফের বদলাতে থাকে ছবিটা। এনডিএ থেকে এগোতে শুরু করে মহাজোট। তবে শেষমেশ এই হাসি কার মুখে থাকবে তা জানতে এখনো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। কালই সেই বুধবার প্রায় 7.5 মাস পর লোকাল ট্রেন চালু হচ্ছে। এই নিউ নর্মালে ঠিক কি কি পরিবর্তন আনা হচ্ছে, স্টেশনে বিভিন্ন স্টেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন। আর কয়েক ঘন্টার অপেক্ষা। প্রায় 7.5 মাস পর বুধবার ভোররাত থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। রেল সূত্রে খবর, বুধবার থেকে প্রতিদিন দক্ষিণ পূর্ব পূর্ব রেল মিলিয়ে রাজ্যে 696টি লোকাল চলবে, যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে 413টি ট্রেন, হাওড়া ডিভিশনে 202টি ট্রেন ও খড়গপুর ডিভিশনে 81টি লোকাল ট্রেন চলবে। প্রতিদিন ভোর 5টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত 11টার আশেপাশে। করোনা আবহে কিভাবে লোকাল ট্রেন চালাতে হবে তার জন্য রেলকে 16 দফার এসওপি দিয়েছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, যাত্রী, রেলকর্মী এবং রেল পুলিশ সবার মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করতে হবে। কারোর শরীরে করোনার উপসর্গ দেখা গেলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। করোনা সচেতনতা সম্পর্কে স্টেশনে স্টেশনে ঘোষণা করতে হবে। যেখানে ব্যবস্থা আছে সেখানে অডিও ভিজুয়ালে তা দেখাতে হবে। সেই সঙ্গে ট্রেনের নতুন টাইম টেবিল যাতে যাত্রীরা সহজে জানতে পারেন তার ব্যবস্থা করতে হবে। বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হলে যে দূরত্ববিধি প্রয়োজন তার জন্য অনেকটাই জনসচেতনতার ওপরই নির্ভর করছে রেল এবং রাজ্য। রেলের তরফে প্রায় প্রত্যেকটি স্টেশনে যে ঘোষণা করা হয় তার সঙ্গে বারবার সেই দূরত্ববিধি স্মরণ করিয়ে দেওয়া হবে। যেখানে যেখানে সম্ভব সেখানে দেখানো হবে ভিজুয়াল প্রেজেন্টেশনও। রাজ্য সরকারের এসওপিতে আরো বলা হয়েছে, ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্ম, বাথরুম নিয়মিত স্যানিটাইজ করতে হবে। প্রতিটি স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ নির্দিষ্ট করতে হবে। আরপিএফ, জিআরপি এবং রাজ্য পুলিশ নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করে ভিড় নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কিছু পয়েন্ট ব্লক করতে হবে। কাউন্টারে ভিড় না করে যাত্রীদের ই টিকিট কাটার জন্য উৎসাহ বাড়াতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে।
বুধবার থেকে যখন লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে তখন রেলের কাছে এবং রাজ্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ডিস্টেন্সিংয়ের কথা বলা হয়, অর্থাৎ দূরত্ব বিধি বজায় রাখা। এবং তার জন্য আমরা যে সাদা গোল দাগগুলোর সঙ্গে বেশ কিছুদিন ধরে পরিচিত হয়ে গেছি, সেগুলোও কিন্তু আসছে লোকাল ট্রেনে। বিশেষ করে যে জায়গাগুলোয় মানুষের ভিড় হয়, টিকিট কাউন্টার থেকে শুরু করে প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় সাদা দাগ করা হয়েছে। কিন্তু প্রথম থেকেই যে প্রশ্নটা উঠছিল তা হলো স্টেশনে একাধিক প্রবেশ পথ, সেখানে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে, যত্রতত্র যাত্রীদের আনাগোনা ঠেকানো যাবেই বা কিভাবে। তার জন্যই বেশ কিছু পদক্ষেপ করেছে রেল। আগামীকাল থেকে রেল পরিষেবা শুরু হচ্ছে। তার আগে এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের মূল যে এন্ট্রি এক্সিট পয়েন্ট, সেই পয়েন্ট বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু রেলের তরফ থেকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। একই ব্যবস্থা নেওয়া হয়েছে মাঝেরহাট স্টেশনেও। লোকাল ট্রেন চালু হওয়ার আগে শেষ পর্যায়ে প্রস্তুতি তুঙ্গে হাওড়া শিয়ালদায়। এদিন সেই প্রস্তুতি দেখতেই হাওড়া স্টেশন পরিদর্শন করেন হাওড়া ডিভিশনের জিআরএম এবং আরপিএফ অফিসাররা। স্টেশন থেকে বেরিয়ে যাতে যাত্রীরা পর্যাপ্ত পরিমাণে বাস, ট্যাক্সি, অটো পান, তার জন্য বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার। এবিপি আনন্দ।